তো আমরা প্রথমেই এসইওটা কি এটা একটু আমরা জেনে নিই, রাইট? হোয়াট ইজ এসইও? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? আমরা হচ্ছে যদি উইকিপিডিয়ার একটা রেজাল্ট এখানে দেখতে চাই, এখানে কি লেখা হচ্ছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে এসইও হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা বা সর্বোচ্চকরণ করা, যাতে এটি অনুসন্ধান করলে ফলাফলে প্রায়শই দেখা যায়। আমি আরেকটু মানে এটা হচ্ছে সাধু ভাষায় বলছি, আমি একটু চলিত ভাষায় বলি। সেটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট রয়েছে গুগলে। এখন সেই ওয়েবসাইটটা আমরা যখন কিছু একটা লিখে সার্চ করি, আমি এখানে যদি এখনই লিখি বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, আমি এটা লিখলাম কারণ আমার ক্ষুধা লাগছে, আমি আমি রেস্টুরেন্ট থেকে কিছু খাবার এনে খেতে চাই। তো আপনি এটা লিখে সার্চ করেছেন, আপনাকে হচ্ছে একটু রেজাল্টের দিকে তাকাতে হবে। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন 58,70,000 58,70,000 রেজাল্ট এখানে রয়েছে, তাই না? আপনি সার্চ করেছেন কি বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা। এখন আপনাকে প্রথমে কিছু রেস্টুরেন্টের অ্যাড্রেস দেখাচ্ছে এখানে সরাসরি গুগল মাই বিজনেস থেকে। কিছু ওয়েবসাইট দেখাচ্ছে এবং কিছু না, লটস অফ ওয়েবসাইট। আপনি ফার্স্ট পেজে দেখতে পাচ্ছেন 10টা রেজাল্ট, সেকেন্ড পেজে যদি ক্লিক করেন এইভাবে আরো 10টা 20টা করে দেখতে পারবেন। এইভাবে যদি আপনি যান, আপনাকে কিন্তু এই 57,58,00,000 রেজাল্ট কিন্তু আপনাকে দেখাবে, রাইট? এখন আমার কথা হচ্ছে আমি যখন সেকেন্ড পেজে আসলাম, এখানে আপনারা কি কেউ আসবেন এখানে? আসতে প্রয়োজন বোধ করবেন? করবেন না। তার কারণ কি জানেন? আপনাদের যে ইম্পর্টেন্সটা, আপনাদের যে নিডটা, সেই নিডটা কিন্তু ফার্স্ট পেজের ভিতরে আমাদের সেটা সমাধান হয়ে যায়, রাইট? সো আমাদের ফার্স্ট পেজের ভিতরে যদি সমাধান হয়ে যায়, আমরা কেন সেকেন্ড পেজে যাব? এই যে টোটাল একটা লজিক্যাল বিষয় যে আমরা কখনো সেকেন্ড পেজে বা থার্ড পেজ 10th পেজে যেতে চাই না, ফার্স্ট পেজের ভিতরে আমরা থাকতে চাই। তো এইটা তো এট এ টাইমে সবাই চায়, রাইট? এটা কিন্তু সবাই চাচ্ছে ফার্স্ট পেজে থাকার জন্য, বাট সবাই কি একসাথে থাকা সম্ভব বলেন? অবশ্যই পসিবল না। যেমন এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি ট্রিপ অ্যাডভাইজর, আর সেকেন্ড রেজাল্ট টু ট্রিপ অ্যাডভাইজর, থার্ড রেজাল্টও তাই, ফোর্থ রেজাল্ট হচ্ছে ঢাকাসনব.কম, এরপরে foodies.com.bd, তারপর trip101, এইভাবে লটস অফ থিং এখানে রয়েছে, রাইট? তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে আমরা বলছি, যে কোনো সার্চ ইঞ্জিনে আপনার যে কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ করছেন এইটার রেজাল্ট হিসেবে আপনার ওয়েবসাইটটা কেন দেখাচ্ছে না, দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন। এবং আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে এখানে দেখাতে চান, দুইটা ওয়েতে আপনি দেখাতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, যেটা আমরা সবাই জানি। সেকেন্ড ওয়ে হচ্ছে স্ট্রং এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আপনার খুব ভালো একটা দখল থাকতে হবে এবং আপনার যে সাইটটা রয়েছে এটার পারফরমেন্সটা অনেক ভালো থাকতে হবে। আফটার দ্যাট আপনি হচ্ছে এই ফার্স্ট পেজে থাকতে পারবেন, রাইট? তো আমরা যেটা করব, আমরা ডেফিনেশনটা জেনে নিলাম এবং এটা ওয়ার্কআউট কিভাবে করে। ইটস এ লং প্রসেস গাইজ, আমি অলরেডি বলেছি এটার জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে আগামীকালকে, সেটা আপনারা জানবেন। বাট ইন দ্য শর্ট টার্ম আমরা শর্টলি কিছু ব্রিফ আমরা জানার চেষ্টা করব। তো আমাদের প্রথমেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন আমরা করছি, বেশ কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের ওয়েবসাইটের প্রথম যে জিনিসটা একেবারে ফার্স্ট স্টেজে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট অডিট করা। আপনাকে একটা ওয়েবসাইট অডিট করা জানতে হবে এবং একটা ওয়েবসাইট অডিট করে কিভাবে আমরা এসইও আসলে পুরো প্রজেকশনটা হচ্ছে অনেক বড় একটা প্রজেকশন। আপনি একটা ওয়েবসাইটের কাজ যদি ধরেন, ইটস এ লং টার্ম প্রজেক্ট। তো আপনাকে প্রথমে আগে ওই ওয়েবসাইটের কিছু ল্যাকিংস খুঁজে বের করতে হবে এবং কি কারণে আসলে আমরা ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে পারছি না গুগলে, ওভার বিং, যে কোনো সার্চ ইঞ্জিনে আমরা কেন র্যাঙ্ক করাতে পারছি না, এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা প্রথমে যেটা করব, একটা ওয়েবসাইট অডিট করব, রাইট? তো আমরা একটা ওয়েবসাইট অডিট করব। সেই ওয়েবসাইটটা হতে পারে যে কোনো একটা ওয়েবসাইট, লাইক আমরা যদি চিন্তা করি শিখবেসবাই.com, রাইট? শিখবে সবাইকে আমরা আজকে অডিট করব, এই ওয়েবসাইটটার বিষয়ে টোটাল জিনিসটা অডিট করব। এখন অডিট বলতে আমরা কি বুঝতে পারছি? ইটস এ মানে গভর্নমেন্ট অডিট। আমরা যেভাবে ভেবে থাকি যে সরকারি অডিট অফিস আছে, তাই না, সেখান থেকে অডিট করা যায়, বিষয়টা কি এরকম? অবশ্যই না। অডিট হচ্ছে এমন একটা বিষয়, সেখান থেকে আপনাকে একটা ওয়েবসাইটের মেজারমেন্ট, ডেটা কালেকশন এবং সেটার ইউজার এক্সপিরিয়েন্সটা কি আছে অন পাবলিকালি, এই বিষয়টাকে তুলে ধরা। সো আপনাকে একটা ওয়েবসাইট যদি অডিট করতে হয়, বেশ কয়েকটা টার্মসের ভিতর থেকে যেতে হবে। সো লেটস সি কি কি টার্মস এখানে রয়েছে। আমরা যখন একটা ওয়েবসাইট অডিট করব, তখন 10টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়। কয়টা বিষয়? 10টা। এবং এই 10টা বিষয়কে আপনি মেজর বিষয় হিসেবে যদি ধরে নেন, বাকি যে জিনিসগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি এটার সাব ক্যাটাগরিতে পড়ে যাবে। মানে 10টা মেইন ক্যাটাগরির ভিতরে আপনাকে চিন্তা করতে হবে একটা ওয়েবসাইট, এবং এগুলোর অনেক সাব ক্যাটাগরি রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব।
তো একটা ওয়েবসাইট অডিট করার প্রসেসটা কি? আমরা প্রসেসটা নিয়ে যদি কথা বলি, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা শিট ক্রিয়েট করতে হবে, মানে রিপোর্ট শিট, তাই না? আমি শিখবে সবাইকে অডিট করতে চাই, তো আমাকে একটা রিপোর্ট জেনারেট করতে হবে না? তো আপনাকে একটা রিপোর্ট জেনারেট করতে হবে। সো লেটস সি একটা রিপোর্ট আমরা কিভাবে জেনারেট করতে পারি। আমরা docs.google.com এ ঢুকবো, সেখান থেকে একটা স্প্রেডশিট নিব। এখান থেকে আমরা একটা স্প্রেডশিট নিচ্ছি। ওকে, সো নিউ একটা শিট নিব আমরা এবং এটা একটা নাম দিব, লাইক হচ্ছে শিখবে সবাই এসইও অডিট নামে একটা নাম আমরা দিব এখানে। এসইও অডিট। ওকে, তো আমরা শিখবে সবাইকে আজকে অডিট করছি, রাইট? তো আমাদেরকে এখন যে যে বিষয়গুলোর দিকে তাকাতে হবে, আমরা প্রথমে এক এক করে শুরু করব এখানে। ওকে, তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা প্রথমে বলছি ব্র্যান্ডিং। ওকে, ব্র্যান্ডিং এর বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে, ব্র্যান্ডিং করা বা ব্র্যান্ডিং এর যে ইনপুট গুলো। সো লেটস সি আমরা প্রথমে এখানে কিছু জিনিস এখানে রাইট ডাউন করব। যেমন এখানে আমরা লিখব হচ্ছে সিরিয়াল লিখতে পারি, ক্যাটাগরি লিখতে পারি, দেন হচ্ছে সাব ক্যাটাগরি লিখতে পারি এবং রিমার্কস লিখতে পারি। এইভাবে মূলত আরো বেটার ফরম্যাট রয়েছে, আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। এইভাবে আমরা একটা রিপোর্ট রেডি করব এসইওর জন্য। ওকে, সো আমরা এটা জাস্ট ডিজাইনের কাজ, আমরা সবাই পারি, এটা ইম্পর্টেন্ট না, একটু সৌন্দর্যভাবে আপনাদেরকে এটা রেডি করতে হবে। তো আমার কিছু ক্যাটাগরি রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে আপনাকে সাজাতে হবে। ওকে, সো প্রথম ক্যাটাগরিটা কি ছিল? প্রথম ক্যাটাগরি ছিল ব্র্যান্ডিং, রাইট? তো ব্র্যান্ডিংটা কি? একটা ওয়েবসাইটের অডিট করার সময় আপনার ব্র্যান্ডিংটা আসলে কি কাজে লাগে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তো এখানে ব্র্যান্ডিং এর প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ডিং এর যে ক্যাটাগরি গুলো রয়েছে এগুলো একটু আমরা নিয়ে যাই এখানে। ব্র্যান্ডিং আমরা কি কি বিষয় আসলে ব্র্যান্ডিংটা করব, লেটস সি। ওকে, সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কালার। হ্যাঁ, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনার প্রথমে কালারটাকে মেজর করতে হবে, হোয়াট ইজ কালার কম্বিনেশন, রাইট? তো আমরা শিখবে সবাইতে আমরা এখন আছি, শিখবে সবার ওয়েবসাইটটা আমরা ভিজিট করছি। আপনাকে প্রথমেই যে জিনিসটা দেখতে হবে একটা ওয়েবসাইটের ভিতরে, আপনি চেষ্টা করবেন সেটার ব্র্যান্ডটা কি বা লোগোটা কি। এইটা মানে ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে কিন্তু লোগোটা, তাই না? আমাদের লোগোটাকে দিকে আগে তাকাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শিখবে সবাই একটা লোগো রয়েছে, তাই না? এবং সেই লোগোটা হচ্ছে আকাশি কালার, তারপর হচ্ছে আপনার হলুদ আছে এবং ব্ল্যাকের, মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে এই লোগোটা হচ্ছে টোটাল স্থাপিত। এখন এই যে লোগোটা বা ব্র্যান্ড, এইটাকে আপনাকে মূল মানে কন্ডিশন হিসেবে ধরতে হবে। এবং এটার জন্য আপনি যেটা করবেন, আপনি যে কোনো কোম্পানিকে যখন আপনি অডিট করবেন সেটা আপনি গুগল আগে সার্চ করেন, শিখবে সবাই লিখে গুগলে সার্চ করেন, এরপরে ছবিতে ক্লিক করেন। ছবিতে ক্লিক করলে আপনি অবশ্যই কোথাও না কোথাও সেই কোম্পানির বা সেই ব্র্যান্ডের একটা লোগো কিন্তু আপনি পাবেন, তাই না? আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লোগোটা। তো আপনি যদি দেখা যাচ্ছে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনি তো শিখবে সবাই জানেন, এই জন্য সরাসরি ঢুকলেন। যদি আমরা না জানি সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যে কোনো কোম্পানির লোগোটা কিন্তু অবভিয়াসলি সেটা গুগলে দেয়া থাকে এইটা, অথবা আপনার বায়ার কিন্তু আপনাকে দিয়ে দিবে লোগোটা, তাই না? আপনার রিকমেন্ডেশন থাকতে পারে। সো লোগোটার দিকে আপনাকে প্রথমে তাকাতে হবে। এখানে কালার কনসেপ্ট আপনাকে বুঝতে হবে কি কি। দেখেন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কালো রয়েছে, আকাশি কালারের লেখা রয়েছে এবং এখানে কমলা, গাঢ় কমলার কিছু আর্ট রয়েছে, তাই না? তো আমাদেরকে যেটা করতে হবে, এই আমাদের ব্র্যান্ড যেটাকে আমরা বলছি বা লোগো যেটাকে বলছি, এইটার কনসেপ্টে পুরো ওয়েবসাইটটা আছে কিনা এটা আমাদেরকে জাজ করতে হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে পুরো যে ওয়েবসাইটটা, এটার প্রথম ফার্স্ট যে হোম পেজটা আসতেছে এখানে বা প্রথম ফন্ট স্টেপটা, এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ব্লার করে ব্ল্যাক দেয়া আছে, তাই না? আমরা ব্ল্যাকের ভিতরে কিন্তু এই লেখাগুলো দেখতে পাচ্ছি। সো এটা একটা কনসেপ্ট নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন এখানে ক্রিয়েটেড এই লেখাটা রয়েছে কি গাঢ় কমলায়, রাইট? এবং 1200 প্লাস আর্নিং গ্রাজুয়েটস এটা লেখা আছে হোয়াইট। এরপর আপনি নিচে যান, দেখেন পুরো এখানে হোয়াইট স্পেস দেয়া রয়েছে, তারপরে বেশ কিছু টেক্সট দেয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আবার ব্রাঞ্চেস বনানী মিরপুর এগুলো আবার ব্ল্যাক দিয়ে লেখা রয়েছে। এরপরে হচ্ছে এখানে বেশ কিছু ইমেজ রয়েছে এবং ফাইনালি নিচে যদি যান আরেকটা সেকশন, এখানেও ব্ল্যাকের উপরে কি আছে গাঢ় কমলার লেটার এবং হোয়াইট লেটার, তাই না?
নিচে দেখতে পাচ্ছেন এই যে আকাশিটা, পুরো যে ক্যাটাগরি গুলো রয়েছে এগুলো আকাশি ক্যাটাগরি, এবং নিচে আবার ব্ল্যাক। সো আমরা যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি মূলত, যেখানে লোগোর কনসেপ্টের বাইরে কিন্তু তারা ব্র্যান্ডিং করছে না। প্রথমে আপনাকে কালার কম্বিনেশন নিয়ে চিন্তা করতে হবে যে ওয়েবসাইটের কালার কম্বিনেশনটা ঠিক আছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোগোর যে কালারগুলো এখানে ইউজ করা হয়েছে, পুরো ওয়েবসাইটের প্রসেসটাই কিন্তু সেই জিনিসটা মেনটেন করা হয়েছে। সো আপনাকে মেকশিওর করতে হবে আপনি যে প্রজেক্টটা নিয়ে করছেন, যে প্রজেক্টটা আপনি করছেন, সেই প্রজেক্টের ব্র্যান্ড বা লোগোর কালারটা কি সেটাকে আপনাকে বুঝে তারপর ওয়েবসাইটটা অডিট করতে হবে। এটা কিন্তু ইন্টারফেস, মানে ইউজার ইন্টারফেস, যেটাকে আমরা চোখের দেখা বলছি, আপনি চোখের দেখা দেখেই কিন্তু এই রিপোর্টটা জেনারেট করে দিতে পারছেন যে হ্যাঁ ইটস ওকে, কালার কনসেপ্ট ঠিক আছে, রাইট? তো আমাদেরকে কি করতে হবে, এখানে কালারের জায়গায় আমাদের দিতে হবে ওকে, কালার আমরা ওকে পেলাম। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ফন্ট। এই ফন্টটা ঠিক আছে কিনা এটা আমাদেরকে মেক শিওর করতে হবে, রাইট? তো ফন্টটা যদি ঠিক থাকে, ফন্টটা আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে, ওয়েবসাইটে দেখেন এইটা ক্রিয়েটেড একটা ফন্ট দিয়ে লেখা, 1200 আর্নিং স্টুডেন্ট, এটা কিন্তু একটা ক্যাটাগরি লেখা, এবং আওয়ার্ড অফার্ড কোর্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু ফন্ট অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট গাইস। এবং এই ফন্টটা আপনাদেরকে জাজ করতে হবে। এই ফন্ট এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই ফন্টটা কিন্তু প্রত্যেকটা জায়গায় ব্যবহার করেছে। একটা হচ্ছে মানে বোল্ড করা হয়েছে কয়েকটা জায়গায়, কয়েকটা জায়গায় এটা কি হালকা কালারের বা হালকা ফন্টে লেখা হয়েছে, বাট ফন্ট কিন্তু সেম। তা আপনাকে মেক শিওর করতে হবে আপনার ওয়েবসাইটের ফন্ট যেন প্রত্যেকটা জায়গায় সেম থাকে, প্রত্যেকটা জায়গায়। এখন নট ইম্পর্টেন্ট যে ব্লক সাইডের টেক্সট যেগুলো আছে সেগুলো থাকবে কিনা, ওইটা ইম্পর্টেন্ট না। আপনার অ্যাটলিস্ট যে সেকশন গুলো রয়েছে, যে মেনু বার গুলো রয়েছে, এখানে আপনি অবশ্যই আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার পুরো ওয়েবসাইটের ফন্ট হিসেবে আপনি একটা ফন্ট ইউজ করেছেন, এবং এটাও কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স। এবং এগুলোর জন্য প্রিমিয়াম কিছু টুল রয়েছে, সেগুলো নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব নেক্সট ক্লাসে। বাট এখানে আমরা যেটা বলছি, আপনি ওভারলুক দিয়ে আপনার যেটা চোখের এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়ে আপনাকে দেখতে হবে যেখানে আপনার ওয়েবসাইটের যে কালার গুলো, এগুলো সরি ফন্ট গুলো এটা ঠিক আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি ইটস ওকে, ফন্ট গুলো ঠিক আছে। তো আমরা এখানে কি করব, ওকে লিখবো, ফন্ট ওকে। ইমেজেস অ্যান্ড ভিডিওস। ইমেজেস অ্যান্ড ভিডিওস বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি দেখেন, এটার পিছনে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, রাইট? এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ব্যবহার করা রয়েছে, এরপর আপনি এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। এই ইমেজগুলো আপনার কাছে কিছু ডিফল্ট মনে হচ্ছে কিনা, যে ঠিক নাই ইমেজগুলো আসলে বসানো ঠিক নাই। এখানে দেখেন আমার ছবিও দেয়া রয়েছে এখানে। সো আমাদেরকে দেখতে হবে যে ইমেজগুলো যেগুলো এখানে ব্যবহার করা হচ্ছে, এগুলো কি কোনো ফল্ট আপনি খুঁজে পাচ্ছেন কিনা, যে ইমেজটা মানে তেড়া আছে, বেঁকা আছে, বা শুধুমাত্র যে হোম পেজে তা কিন্তু না। আপনি এখানে অল কোর্সে যেতে পারেন, এরপর হচ্ছে নিউজ অ্যান্ড মিডিয়াতে যেতে পারেন। প্রত্যেকটা সেকশন কিন্তু আমাদেরকে চেক আউট করতে হবে। লাইক আমি যদি নিউজ অ্যান্ড মিডিয়াতে ক্লিক করি, নিউজ অ্যান্ড মিডিয়াতে ক্লিক করলে আমাদের একটা ফিচার এখানে আসবে, আমাদের নিউজ অ্যান্ড মিডিয়া সেকশনটা এখানে লোড হবে। সেখানে বেশ কিছু ইমেজ রয়েছে, বেশ কিছু কন্টেন্ট রয়েছে। সেখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ যোগ করা। এই সমস্ত জায়গায়, এই প্রত্যেকটা জায়গায় আমাদের ইমেজ অ্যান্ড ভিডিওস যদি থাকে, আমাদের ওয়েবসাইটে যদি ভিডিও থাকতো, এই টোটাল জিনিসগুলো একসাথে আছে কিনা, এট এ টাইম আছে কিনা, এবং অ্যালাইন আছে কিনা, এই জিনিসগুলো আমাদের মেক শিওর করতে হবে। অথবা ইমেজে কোনো ডিফল্ট আছে কিনা। হতে পারে আপনার ওয়েবসাইটে হঠাৎ করে ইমেজটা লোড নিচ্ছে না, হতেই পারে। ভেরি সিম্পল, যেমন আজকে আমি আমার একটা স্টুডেন্ট আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে যে ভাই আমার ওয়েবসাইটে ইমেজটা লোড নিচ্ছে না। সো মেবি সার্ভার বা থিমের কোনো একটা ইস্যু ছিল। এনিওয়েজ আপনাকে এই ইমেজ ডিফল্টনেসটা বের করতে হবে। ইমেজ অ্যান্ড ভিডিওতে যদি কোনো ঝামেলা থাকে সেটা আপনাকে কিন্তু রিপোর্ট দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ইমেজ অ্যান্ড ভিডিওতে কোনো ঝামেলা নেই, যদি আপনাকে প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু চেক আউট করতে হবে, নট জাস্ট মানে আমি একটা ক্যাটাগরি চেক করে শেষ করে দিলাম তা না, প্রত্যেকটা পেজ চেক আউট করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ অ্যান্ড ভিডিওস ইজ ওকে। আচ্ছা ওকে, সো আপনাকে দেখেন এখানে ব্র্যান্ডিং এর আরো যে মেজর যে একটা পার্ট রয়েছে সেটা হচ্ছে আমরা বলতে পাচ্ছি অ্যাবাউট আস সেকশন, টার্মস অ্যান্ড কন্ডিশন, পলিসি, এফএকিউ, কন্ট্যাক্ট আস। এই যে জিনিসগুলো এগুলো আপনার ওয়েবসাইট আছে কিনা, ওকে। এবং এটা কিন্তু অনেক বড় একটা ইফেক্ট। এটা শুধুমাত্র এসইওর ভালো এসইওর জন্য ইম্পর্টেন্ট না। গুগলের আমরা গুগল অ্যাডওয়ার্ডস করেছি, গুগল অ্যানালাইটিক্স করেছি, অ্যাডসেন্সও আমরা করেছি। গুগল অ্যাডসেন্সে বিশেষ করে আপনার এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আপনার ওয়েবসাইটে অ্যাবাউট আস এই সেকশনটা আছে কিনা, টার্মস অ্যান্ড কন্ডিশন এই সেকশনটা রয়েছে কিনা, পলিসি অ্যান্ড প্রাইভেসি এই সেকশনটা রয়েছে কিনা, এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে কিনা, কন্ট্যাক্ট আস আছে কিনা, রাইট? সো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট সেকশন রয়েছে, অ্যাবাউট আস, তারপর টিম, টিউটোরিয়ালস, ব্লগ রয়েছে, তাই না? টার্মস অ্যান্ড কন্ডিশন নামে কোনো পেজকে আমরা এখানে দেখতে পাচ্ছি? টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে এখানে যেমন আমরা যেগুলো পেজ দেখতে পাচ্ছি, টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি না।
তো আমাদেরকে যেটা করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে মিসিং আছে, রাইট? সো টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমাদের এখানে বলতে হবে যে আমাদের অ্যাড করতে হবে। আর কি মিসিং আছে এখানে? এফএকিউটা মিসিং আছে, পলিসি মিসিং আছে, কন্ট্যাক্ট আস আবার রয়েছে। কন্ট্যাক্ট আস কোনটা? একেবারে নিচে যদি আপনি চলে যান, বা এই যে উপরে যে পেজটা দেখাচ্ছে কন্ট্যাক্ট আস, এটার ভিতরও থাকে, রাইট? এই যে যেমন এটাকে আমরা কন্ট্যাক্ট আস সেকশন বলছি, এখানে কন্ট্যাক্ট আস সেকশন বলছি, এখানে যেমন সোশ্যাল নেটওয়ার্ক দেওয়া রয়েছে, এরপর উপরে রয়েছে আমাদেরকে হচ্ছে নাম্বার দেওয়া রয়েছে, রাইট? প্রসেস ওয়াইজ দেওয়া রয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্যাক্ট আস সেকশনটা আমাদের রয়েছে, আমরা যেটা করব আমাদের রিপোর্টে কি কি নেই এখানে, টার্মস অ্যান্ড কন্ডিশন, পলিসি, এগুলো আমাদেরকে নেই, মিস আউট আছে এখানে, রাইট? সো আমাদেরকে এটা টেক্সট লিখতে হবে। এখানে আমরা লিখবো কি বলেন তো, নট ওকে, need to include terms and condition, policy, FAQ। এটা আমাদের অডিট রিপোর্টে এটা আমাদের মেনশন করে দিতে হবে, ওকে? যেটা পরিপূর্ণ ওকে নেই, এটাতে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, পলিসি, FAQ বাটনটা বা সেকশনগুলো আমাদের অ্যাড করতে হবে, ওকে? এরপরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন ফ্যাব আইকন, তাই না? ফ্যাব আইকন বলতে আমরা কি বুঝি? ফ্যাব আইকন বলতে আমরা বুঝি আমাদের কোনো একটা, এই যে যেখানে যেমন এখানে দেখেন মেসেঞ্জার একটা চিহ্ন দেওয়া আছে, তাই না? এটা একটা ফ্যাব আইকন। সোশ্যাল মিডিয়ার এই যে নেটওয়ার্ক গুলো দেওয়া আছে, এগুলো একটা ফ্যাব আইকন। এবং শিখবে সবাই, এই যে আমরা ওয়েবসাইটে যখন লোগোটাতে দেখতে পাচ্ছি একেবারে উপর, ওয়েবসাইটে যখন আপনি ঢুকতেছেন প্রথমে একটা আইকন দেওয়া আছে, এই জিনিসগুলোকে কিন্তু আমরা ফ্যাব আইকন বলছি। তো এগুলো সব ঠিকঠাক আছে কিনা এটা আপনাকে চেক আউট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে, এই যে লোগো গুলো, তাই না, আইকন গুলো, এটাকে লোগো বলছি না, আমরা আইকন বলছি, এগুলো ঠিকঠাক আছে কিনা, কাজ করতেছে কিনা, এটা আপনাকে মেক শিওর করতে হবে। আমরা এখানে কি কাজ করতেছে, প্রত্যেকটা জিনিস এখানে কাজ করতেছে এবং অ্যাক্টিভ আছে। এটা আপনি কিভাবে বুঝবেন? এখানে ক্লিক করলে আপনি বুঝবেন। যেমন এখানে ফেসবুকে ক্লিক করলাম, এখানে চলে গেল, রাইট? তো ফেসবুক পেজে চলে যাচ্ছে। এরপর যদি আপনি ইউটিউবে ক্লিক করেন, ইউটিউবে চলে যাচ্ছে, তাই না? তো এইটাকে আমরা বলছি অ্যাক্টিভ আছে কিনা এবং ওয়ার্কেবল কিনা। সো আমরা ফ্যাব আইকন সব অ্যাক্টিভ এবং ওয়ার্কেবল দেখছি। তো আমরা কি করব, এখানে আমরা ফ্যাব আইকনের ঘরে ওকে লিখে দিব। সো এই হচ্ছে আমাদের ব্র্যান্ডিং এর পার্ট। আপনি কিন্তু অলরেডি ব্র্যান্ডিং সেকশনের যে অডিটটা, সেটা আপনি অলরেডি সাকসেসফুলি ডান করে ফেলেছেন। এখন আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে এবং আমরা যখন এরকম একটা একটা করব, আমরা ব্লক করে দিব। যেমন আমরা এই পর্যন্ত করেছি, আমরা কি করব, এটাতে আমরা ব্লক করে দিচ্ছি এই সেকশনটা, ওকে? আমরা এই সেকশনটা ব্লক করে দেবো। এবার হচ্ছে নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে কি আছে? নেক্সট স্টেপে আমাদের রয়েছে দেখেন ডিজাইনের পার্ট ঠিকঠাক আছে কিনা সব আমাদের চেক আউট করতে হবে অডিটে। সো ডিজাইন কপি পেস্ট করলাম আমরা। এখানে আমাদের ক্যাটাগরি গুলো কি কি রয়েছে দেখেন, এখানে আমাদের 5টা ক্যাটাগরিতে আমাদের চেক আউট করতে হবে। লেটস সি 5টা ক্যাটাগরি কি কি এখানে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট ফরম্যাটিং। ওয়েবসাইটের ফরম্যাটিংটা ঠিক আছে কি না। ওয়েবসাইট ফরম্যাটিং বলতে আমরা কি বুঝি, যেমন এখানে দেখেন এই যে একটা লোক, এখানে এই লোকটা কি এখান থেকে বের হয়ে গিয়েছে, তার কি মাথা কাটা ছবি আসছে, অথবা এনাদের কি এই উপরে মাথা কাটা ছবি আসছে, অথবা আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেস লেখা বা রেসপন্সিভ ওয়েব ডিজাইন এটা কি বেশি ভিতরে চলে আসছে নাকি বেশি বাইরে চলে গেছে? মোটামুটি কথা ইউজার ফ্রেন্ডলি কি না, ইয়েস অর নো, এটা ইউজার ফ্রেন্ডলি কিনা, তাই না? ওয়েবসাইটের ফরম্যাটিংটা ঠিক আছে কিনা, আপনার এখানে যে ক্লিক গুলো করতেছে এগুলো কি সব অ্যালাইন আছে কিনা, সেকশনটা অ্যালাইন আছে কিনা, লোগোর সাথে সোজাসুজি এই সেকশন গুলো অ্যালাইন কিনা। এবং আপনি দেখতে পারেন এই যে শিখবে সবাই যে লোগোটা, এখানে যদি আপনি মাউসটা রাখেন, এর মাউসের পয়েন্টারটা রাখেন এবং জাস্ট যদি স্ক্রল ডাউন করেন, মাউসটা না ঘুরিয়ে জাস্ট যদি আপনি স্ক্রল ডাউন করেন মাউসটা নিচের দিকে, আপনি দেখবেন সমান্তরাল গতিতে এটা চলতেছে কিন্তু, এবং এটা কিন্তু মেপে দেয়া হয়েছে, তাই না? এটা কিন্তু মিস আউট হওয়ার সম্ভাবনা নাই, এটা হচ্ছে একটা মাপ। তো আপনাকে এটা চেক আউট করতে হবে ওয়েবসাইটের ফরম্যাটিংটা ঠিক আছে কিনা। যেমন সাইন আপ বাটনটা এখানে শেষ হয়েছে, যেখানে শেষ হয়েছে আপনি ওইখানে যদি মাউসের পয়েন্টারটা রেখে জাস্ট স্ক্রল ডাউন করতে থাকেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা সেকশন অ্যালাইন একেবারে পারফেক্টলি রয়েছে, তাই না? তার কারণ হচ্ছে ওয়েবসাইটের ফরম্যাটিংটা রাইট ওয়েতে আছে। এবং এটা কিন্তু নট অনলি হোম পেজে আছে, বিষয়টা কিন্তু এরকম না, আপনাকে প্রত্যেকটা পেজ এখানে চেক আউট করতে হবে। সো আমি যদি যেমন অ্যাবাউট সেকশনে ক্লিক করি, অ্যাবাউট সেকশনে এখানে যদি আমি ক্লিক করি, অ্যাবাউট আস বা টিম অ্যাবাউট আস সেকশনে আমরা ক্লিক করলাম, লেটস সি। তো অ্যাবাউট আস সেকশনে ওয়েলকাম টু শিখবে সবাই বলছে, এখানে দেখেন টেক্সট লাইন ঠিক আছে কিনা, ওয়েবসাইটের ফরম্যাটিংটা ঠিক আছে কিনা, পেজের ফরম্যাটটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের চেক আউট করতে হবে। আপনার চোখে কিছু উইয়ার্ড লাগতেছে কিনা, যে এই জিনিসটা উইয়ার্ড, এটা এইভাবে থাকা উচিত না, এরকম কিনা, এইটা আপনাকে মেক শিওর করতে হবে। সো আমরা কি দেখতে পাচ্ছি, এটা ঠিক আছে।
আরেকটা স্পেস এটা আমরা দেখতে পারি গাইজ, সেটা হচ্ছে আমাদের, এটা আমরা দেখছি হচ্ছে আমাদের ওয়েব ভিউতে, আমরা এই কথাটাকে বলছি ওয়েব ভিউ। আপনি মোবাইল ভিউতে দেখার সুযোগ রয়েছে। এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার জাস্ট ওয়েবসাইটের ভিতরে আপনি বাম পাশের মাউসটা ক্লিক করবেন, ডান পাশের বাটনটা ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল ভিউ, রাইট? এখানে যে ওয়েব ভিউ এবং মোবাইল ভিউ দুইটা চিহ্ন দেওয়া আছে। সো আপনি মোবাইল ভিউ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি স্ক্রল ডাউন করেন, আপনি মোবাইল ভিউ থেকে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ওয়েবসাইটের ফরম্যাটিংটা ঠিক আছে কিনা, এটা আপনার দেখার সুযোগ রয়েছে, রাইট? সো আমি মোবাইল ভিউ থেকে দেখছি, হ্যাঁ প্রত্যেকটা জিনিস ঠিক আছে। আপনার কাছে কিরকম মনে হচ্ছে এই ছবিটা বের হয়ে গিয়েছে, টেক্সটটা বের হয়ে গিয়েছে, এরকম কোনো বিষয় এখানে আছে? অবভিয়াসলি নেই। এটা একটা রাইট ওয়েতে করা আছে, তাই না? সো এটাকে আমরা বলছি ওয়েবসাইট ফরম্যাটিং। আপনি ওয়েবসাইটের ভিউ থেকেও দেখতে পারবেন, আবার হচ্ছে মোবাইলের ভিউ থেকেও দেখতে পারবেন, এবং এটা আপনাকে দেখে এনশিওর করতে হবে। ওকে, সো আমরা এটা কেটে দিচ্ছি এখান থেকে, আমরা আবার ব্যাক করি ওয়েব ভিউতে। সো আমরা এখানে কি দেখলাম, ওয়েবসাইট ফরম্যাটিং ইজ ওকে। এরপর আমরা বলছি ফোকাস লেআউট। ফোকাস লেআউটটা আসলে ঠিক আছে কিনা। ফোকাস লেআউট বলতে আমরা কি বুঝতে চাচ্ছি, সেম থিং একটু আগে আমরা যেটা বলছিলাম, যে আপনার একটা ওয়েবসাইটের লেআউটটা বলতে আমরা কি বলছি, ওয়েবসাইট ফরম্যাটিং লেআউট, ইটস অলমোস্ট সেম। যে আমাদের কোনো সেকশন বের হয়ে গেল কিনা, কোনো টেক্সট বের হয়ে গেল কিনা, এবং লেআউটটা ঠিক আছে কিনা, তাই না? আমরা একটা লেআউট যখন সাজাই, যেমন আমরা এই যে আমি হোম পেজে এখন আছি, তাই না? একটু নিচের দিকে খেয়াল করেন, এই যে একটা হোয়াইট স্পেস শুরু হয়ে গিয়েছে কিন্তু এটার এগেনস্টে, তাই না? আমি কিন্তু জাস্ট ওয়েবসাইটে ঢুকেছি, একটু নিচে আপ ডাউন আমি করছি না, আমার মাউসটা জাস্ট ওয়েতে আছে, এবং আমি যদি দেখি এটা পারফেক্ট একটা ছবি, তাই না, দেখাচ্ছে আমাকে, বিশেষ করে এই যে আরেকটা ছবি আসলে অ্যানিমেটেড ওয়েতে। এখন যদি আপনি এই মাউসের কার্সরটা রেখে একটু নিচে যান, নতুন একটা হোয়াইট স্পেস শুরু হচ্ছে এখানে, তাই না? এবং এটা কিন্তু একটা সেকশন গাইজ, আমি যে নিচে গেলাম দেখেন, এখানে যদি আমি ছেড়ে দিই, এটা কিন্তু একটা সেকশন, তাই না? এবং নিচে আরো সেকশন। তো আমি বলতে চাচ্ছি যে আমি যখন একেবারে উপরে রাখি, আমার মাউসের পয়েন্টারটা উপরে রেখে শুধুমাত্র উপরের সেকশনটা দেখি, এখানে কি আপনার মনে হচ্ছে যে এখানে অনেক হোয়াইট স্পেসটা অনেক বেশি? যদি বেশি থাকতো, আপনার ইমেজের সাইজ যদি ছোট থাকতো, বা ওয়েবসাইটের লেআউটটা যদি আপনার আরো শর্ট থাকতো, তাহলে আপনার এই হোয়াইট স্পেসটা আরো উপরে উঠে আসতো এখানে, এবং আপনি দেখতে পেতেন না। তো দ্যাট ইজ ওয়াই আপনাকে যখন আমরা এটা বলছি আপনার ওয়েবসাইটের লেআউটটা, দ্যাট মিনস এখানে ওয়েবসাইটের লেআউটটা পারফেক্টলি রয়েছে, তাই না? সেম ভাবে আপনার যদি মনে হয় যে ডিজিটাল মার্কেটিং এ এই ব্যানারটাতে আমি ক্লিক করব, ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে, যেখানে হচ্ছে একটা কোর্সেস এর ওভারভিউ আসতেছে, এবং আপনি এখানে ঢুকে দেখতে পাচ্ছেন যে কোনো জিনিস এখান থেকে বের হয়ে গিয়েছে কিনা, এবং ফরম্যাটিং ঠিক আছে কিনা। আপনি যখন শুধুমাত্র মূল পেজে আছেন, তখন এখানে একটা ভিডিও প্লে হচ্ছে, রাইট? একটা ভিডিও রান হচ্ছে, এরপরে আমাদের কোর্সেস কারিকুলাম বা টপিক গুলো দেওয়া রয়েছে। তো এই বিষয়গুলোকে আমরা বলছি ওয়েবসাইট লেআউট। লেআউটটা ঠিক আছে কিনা এটা আমাদেরকে মেক শিওর করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি লেআউট ইজ ওকে, তো আমরা এখানে লিখবো ওকে। আচ্ছা, অর্গানাইজ কন্টেন্ট। কন্টেন্ট গুলো অর্গানাইজ ভাবে রাখা আছে কিনা। যেমন আমি সরাসরি এখানে ব্লগ সেকশনে ক্লিক করব। আচ্ছা, ব্লগ সেকশনে ক্লিক করে একটা ব্লগে আমি ক্লিক করলাম, জাস্ট একটা ব্লগ, মানে একটা পোস্ট, এটাকে বলা হয় ব্লগ পোস্ট, তাই না? আপনারা জানেন এটা। একটু লোড নিচ্ছে। তো আমি এখন একটা ব্লগ পোস্টে রয়েছি, তাই না? এখন আপনি এই যে টেক্সট গুলো দেখতে পাচ্ছেন, তাই না? নিচে এই যে টেক্সট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি আপনার এখানে যেটা আমরা বলছিলাম, এখানে বলছিলাম হচ্ছে আমরা কি বলছিলাম, অর্গানাইজ কন্টেন্ট। আমরা যে কন্টেন্টটা এখানে দেখছি, সেই কন্টেন্টটা কি অর্গানাইজ ওয়েতে আছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। এখানে যে কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন, এটা কি ওয়েল অর্গানাইজ আছে, নাকি হিজিব মানে হযবরল্লাহ হিসেবে আছে, এইটা আপনাদেরকে মেক শিওর করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর একটা কন্টেন্ট আছে এবং অর্গানাইজ রয়েছে আছে। এরকম যদি হতো যে একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে, কোনো স্পেস নাই, সবগুলো একসাথে টেক্সট লেখা, এটাকে আমরা বলতাম হচ্ছে আনঅর্গানাইজ কন্টেন্ট। এবং এটা শুধুমাত্র একটা সাইট দেখে আমাদের চেক আউট করলে হবে না, আপনার বেশ কয়েকটা পেজে আপনি ক্লিক করবেন, এবং সেখান থেকে আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার কন্টেন্টটা অর্গানাইজ আছে কিনা। এরকম হতেই পারে যে আপনার ম্যাক্সিমাম কন্টেন্ট গুলো অর্গানাইজ, দুই একটা কন্টেন্ট অর্গানাইজ না। এটার জন্য কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ হবে, এবং আপনার ডোমেইন অথরিটিটা আস্তে আস্তে কমবে স্টেপ বাই স্টেপ। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েল অর্গানাইজড একটা কন্টেন্ট, তাই না? এইভাবে আমাদেরকে কন্টেন্ট গুলো, যে কন্টেন্ট গুলো আমরা দিয়েছি, আপলোড করেছি আমাদের ব্লগ পোস্টে, এগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ মেক শিওর করতে হবে যেটা ওয়েল অর্গানাইজ কিনা। ওকে, তো এটা আমরা আমরা এখানে অবশ্যই আরো চেক আউট করবো, এবং সেখান থেকে আমরা দেখে রিপোর্টটা করব অর্গানাইজ লেআউট ইজ ওকে।
হোয়াইট স্পেস, হোয়াট ইজ হোয়াইট স্পেস? হোয়াইট স্পেসের শাব্দিক অর্থ কি? সাদা জায়গা, তাই না? সাদা জায়গাটা কেন বলছি দেখেন, আপনি যখন আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন, এটা পৃথিবীর যে কোনো ওয়েবসাইট গাইজ, এই থিওরিটা মনে রাখবেন। এখানে দেখেন যে এটা একটা ব্যানার রয়েছে, তাই না? এই নিচে একটা ব্যানার, পুরো ছবিটা জুড়ে কিন্তু একটা ব্যানার, ব্যানারের উপরে লেখা, এটা মাথায় রাখতে হবে। বাট আলটিমেটলি পুরো জায়গাটা জুড়ে একটা ব্যানার রয়েছে, তাই না? উপরে, একেবারে উপরে দেখেন ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং একটা, এটাকে একটা মার্জিন বলা হয়, একটা বক্স, ছোট্ট একটা বক্স রয়েছে, এটার ভিতরে লেখা রয়েছে। এরপরে নিচে কি দেখতে পাচ্ছেন? নিচে কিন্তু কোনো আর ছবি নেই। এখানে কি রয়েছে? এখানে একটা ব্যাকগ্রাউন্ড, সাদা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ভিজিবল কিছু ব্যানার এন্ড টেক্সট এখানে ভাসিয়ে দেওয়া হয়েছে, এবং নিচে যদি আপনি যান ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে হোয়াইট স্পেস। এটাকে আমরা বলছি হোয়াইট স্পেস। মানে আমার ওয়েবসাইটে হোয়াইট স্পেস থাকতে হবে। একটা পারফেক্ট এসইও যদি আপনার বিল্ড করতে হয় আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটের একটা নির্দিষ্ট জায়গা, এবং সেটা অবশ্যই যদি আমরা কম্পেয়ার করতে চাই, আপনার অবশ্যই মেক শিওর করতে হবে যে কিছু জায়গা অ্যাটলিস্ট আপনার ওয়েবসাইটে হোয়াইট স্পেস রয়েছে কিনা। হ্যাঁ, তো আমাদের হোয়াইট স্পেস গুলো আমরা এইভাবে দেখে দিব যে প্রত্যেকটা ওয়েবসাইট যখন আমরা সার্চ করব বা ওয়েবসাইটে যখন আমরা ঢুকবো তখন এই হোয়াইট স্পেস গুলো রয়েছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এনাফ হোয়াইট স্পেস, তাই না? যদি না থাকে, আপনি যে ওয়েবসাইটটা যাচ করতেছেন বা অডিট করতেছেন, সেই ওয়েবসাইটে যদি হোয়াইট স্পেসটা না থাকে, তখন আপনাকে রিকমেন্ডেশন দিতে হবে। যেমন আমি শিখবে সবাইতে এখন হোয়াইট স্পেসটা লিখবো ওকে, যদি না থাকতো আমি লিখতাম কি, নট ওকে, নিড টু রিডিউস সাম স্পেস অ্যান্ড মেক শিওর দ্য হোয়াইট স্পেস, এই ধরনের একটা রিকমেন্ডেশন আমাদেরকে লিখে দিতে হবে। তো এরপরে আমরা বলছি কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন, তাই না? কল টু অ্যাকশন, এটার অ্যাকচুয়াল এক্সাম্পল যদি আপনাদেরকে আমি দেখাতে চাই, আমি এখানে apple.com এ ঢুকতে চাই। আচ্ছা, এখানে আমরা কি কিসে আছি দেখেন, অ্যাপেলে আছি, তাই না? অ্যাপেলে আমরা আইফোনে ক্লিক করব। আচ্ছা, আইফোনে ক্লিক করব না, আমরা হোম পেজেই দেখতে পারবো। আচ্ছা, এটা কিন্তু জাস্ট আমরা apple.com এ আছি, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র apple.com আছে। এখন দেখেন এখানে প্রথমে একটা ব্যানার আছে আইফোন 11 প্রো, তাই না? প্রো ক্যামেরাস, প্রো ডিসপ্লে, প্রো পারফরমেন্স, তারপরে সিক্স কি 679 উইথ ট্রেড ইন, লার্ন মোর অ্যান্ড বাই। এখন এই যে বাই নামে একটা বাটন আছে, এই বাটনে যদি আপনি ক্লিক করেন কি হবে? এখান থেকে দেখি আমাদের কোথায় নিয়ে যায়। আপনাকে নিয়ে যাচ্ছে হচ্ছে বাই আইফোন 11 প্রো। এখানে আপনি মানে সরাসরি এখান থেকে পারচেস করতে পারবেন, রাইট? পারচেস করতে পারবেন আপনি সরাসরি এখান থেকে। এখন আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে, আপনি এই যে কল টু অ্যাকশন, তাই না? আমাদের আলোচনা ছিল কল টু অ্যাকশন, তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে কল টু অ্যাকশন বাটনগুলো অ্যাড আছে কিনা। তার মানে হচ্ছে কি, একটা কন্টেন্ট বা একটা কিছু দেখার পর মানুষ সেটাকে যদি পারচেস করতে চায় বা সেটা সম্বন্ধে ইনফরমেশন নিতে চায়, তাহলে কল টু অ্যাকশনে মানুষ হচ্ছে ক্লিক করবে। যেমন বাই নাও বাটনটা যদি না থাকতো, লার্ন মোর মানে কি? লার্ন মোর মানে হচ্ছে এটার বিষয়ে আমরা আরো জানতে চাই, তাই না? বা আরো ইনফরমেশন গ্যাদার করতে চাই। সো হতেই পারে আপনার ওয়েবসাইটে আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন না, ইটস ওকে, সেটা একটা ইনফর্মাল সাইট হতে পারে, বাট আপনাকে সে লার্ন মোর বাটনটা থাকতে হবে সো দ্যাট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনার অ্যাকচুয়াল যে উদ্দেশ্যটা রয়েছে, সে কন্টেন্ট আপনি কেন দিচ্ছেন, মানুষের উপকারের জন্য, মানুষের প্রবলেম সলভ করার জন্য, বা ইনফরমেশন জানানোর জন্য, ইনফরমেশন শেয়ারিং এর জন্য। তো এই যে বাটনগুলো আমাদের ওয়েবসাইটে আছে কিনা এটা আমাদেরকে মেক শিওর করতে হবে। এটাকে আমরা বলছি কল টু অ্যাকশন বাটন। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা কথা বলছিলাম শিখবে সবাই নিয়ে। তো শিখবে সবাই আমরা যেটা ওয়েবসাইট দেখছি, দেখেন এখানে যে রেজিস্ট্রেশন করুন নামে একটা বাটন রয়েছে, তাই না? এখানে আপনি যদি ক্লিক করেন, রেজিস্ট্রেশন বাটনে যদি ক্লিক করেন, এখানে দেখেন আপনার ফুল নেম, ইমেল অ্যাড্রেস দিতে বলবে, কন্ট্যাক্ট ইনফরমেশন, কোন ব্রাঞ্চে আপনি কোর্স করতে চান এবং আপনার ডিটেলস, তাই না? এইটাকে আমরা বলছি কল টু অ্যাকশন। এবং এটা নট ইম্পর্টেন্ট যে বাই নাও থাকতে হবে, নট ইম্পর্টেন্ট। আপনাকে ইম্পর্টেন্ট হচ্ছে সেখানে কল টু অ্যাকশন, মানে আমার ওয়েবসাইটটার উদ্দেশ্য কি, মানুষ এখানে ভিজিট করবে, ভিজিট করে এই আমার সম্বন্ধে ওয়েবসাইট সম্পর্কে জানবে এবং সেখান থেকে র্যান্ডমলি কিছু একটা আমি অফার করতে পারবো নেক্সট টাইমে, রাইট? তো এটাকে আমরা বলছি কল টু অ্যাকশন বাটন। আপনার ওয়েবসাইটে এরকম কিছু আছে কিনা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তো এটাকে আমরা কি দেখতে পাচ্ছি, কল টু অ্যাকশন। এখানে ইয়েস মানে কল টু অ্যাকশন রয়েছে, কল টু অ্যাকশন এখানে আমরা ওকে দিব। তো একই সাথে আমরা যেটা করলাম, আমরা ডিজাইনে যে পার্ট গুলো রয়েছে এই ডিজাইন পার্ট গুলো আমরা ডান করলাম এবং আমরা দেখলাম যে ম্যাক্সিমামটাই ওকে ছিল, রাইট? তো আমরা ম্যাক্সিমামটা এখানে পজিটিভ রেজাল্ট এখানে পেয়েছি। তো আমরা এটা আবার ব্লক করে দিচ্ছি এখানে। ওকে,
তো আমাদের কি কি করলাম দেখেন, আমরা ব্র্যান্ডিং করেছি এবং আমরা করেছি হচ্ছে ডিজাইন, এই দুইটা পার্টি আমাদের ওকে ছিল এখানে। ওকে, তো দুইটা পার্টি আমাদের ওকে ছিল, আমরা একটু এখানে সাইজ করে ফেলি। আচ্ছা ওকে, এরপরে দেখেন ব্র্যান্ডিং ডিজাইন, এটার পরে কি ছিল, এরপরে ছিল আমাদের কোডিং। আপনার কোডিং চেক আউট করতে হবে, কোডিং ঠিক আছে কিনা। তো লেটস সে আমরা এখানে কোডিং লিখবো, কোডিং। তো কোডিং এর জন্য বেশ কিছু জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে আমরা 6টা জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে বলছি। আচ্ছা, 6টা জিনিসের কথা আমরা এখানে আলোচনা করব। 6টা জিনিসের ভিতরে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে হেডিং। হেডিংটা আমাদের ঠিক আছে কিনা, হেডিংটা আমাদের চেক আউট করতে হবে যে হেডিংটা আমাদের ঠিক আছে কিনা। এখানে আমরা কি দেখছি, হেডিং H1 to H6, তাই না? এখন এই হেডিংটা কি গাইস, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য হেডিং? হেডিং হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে দেখেন, এই যে প্রথমে কি দেয়া আছে দেখেন, ক্রিয়েটেড। এই ওয়েবসাইটে যদি আপনি ঢোকেন শিখবেসবাই.com-এ, আপনি লগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড লেখা আছে, ক্রিয়েটেড 1200 প্লাস আর্নিং গ্রাজুয়েটস, তাই না? 1200 ফ্রিল্যান্সার আমরা তৈরি করেছি যারা অলরেডি আর্নিং করছে মার্কেট প্লেসে। তো এইটাকে আমরা যেটা বলবো, এটার হেডিংটা কি, এটার হেডিং হচ্ছে ক্রিয়েটেড, তাই না? এবং এটা কিন্তু দেখেন নর্মাল টেক্সট না, এই রেজিস্ট্রেশন করুন অথবা এখানে হোম বাটন, হোম বাটনটা যতটুকু ফন্টে লেখা মানে ফন্ট সাইজটা, আর এটা ক্রিয়েটেড, এটা কি সেম সেম বাটনে সেম ফন্টে লেখা? অবশ্যই না, এটা অনেক বড়, তাই না? এটাকে আমরা বলছি H1 বা H2। তার মানে হচ্ছে আপনি একটা ট্যাগ সব থেকে বড় যে ফন্টটা এখানে ইউজ করা হয় সেটাকে আমরা H1 বলছি। এরপরে এটা থেকে একটু ছোট যদি বলি আমরা H2। যেমন এটাকে যদি আমরা H1 ধরে রাখি, এটাকে আমরা H3 ধরতে পারি, এবং রেজিস্ট্রেশন করুন এটাকে আমরা ধরতে পারি H4। মোট কথা, আপনাকে একটা হেডিং দেয়া হয়, কোনো একটা কন্টেন্ট যখন আপনি লিখতে চান সেই কন্টেন্টটার হেডিংটা মেক শিওর করা হয়। সো আমি একটু একটা লাইভ এক্সাম্পল আপনাদেরকে দেখাতে চাই, সো দ্যাট আপনারা বিষয়টা আরো ভালোভাবে বুঝবেন। এবং এটা অবশ্যই ইম্পর্টেন্ট যে আমরা আমাদের ওয়েবসাইট গুলোতে বা ব্লগ সাইট গুলোতে যারা ব্লগার নিয়ে কাজ করেছেন, আই হোপ যে সবাই করেছেন যারা আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন, এই ব্লগিং এর ভিতরে কিন্তু এই ফাংশন গুলো অ্যাভেলেবেল। তো এখানে আমি আমার ওয়েবসাইটটাতে একটু লাইভ ঢুকবো, আফটার দ্যাট আমি একটু দেখানোর চেষ্টা করব। তো আমি আমার ওয়েবসাইটটাতে ঢুকছি, একটু স্লো লোড নিচ্ছে, আই থিঙ্ক যে আজকে নেটওয়ার্কের কোনো একটা ইস্যু রয়েছে। তো আমরা একটু ওয়েট করছি এবং তারপরে ঢুকবো আমরা। আচ্ছা, সো আমি আমার ওয়েবসাইটটাতে ঢুকবো, ওয়ার্ডপ্রেসের ভিতরে আমি লগ ইন করছি আমার ওয়েবসাইটের munnarules.com এই ওয়েবসাইটটাতে। ওকে, তো আমি আমার ওয়েবসাইটের ভিতরে রয়েছি, এবং এখান থেকে দেখেন আপনারা যেটা অ্যাজ এ অডিয়েন্স হিসেবে যেটা দেখতে পান যে কোনো ওয়েবসাইটে, ওটার ভিতরে কিন্তু কাজ করতে হয়, তাই না? এটা সম্পর্কে অলরেডি আমাদের আইডিয়া রয়েছে। তো আমি একটা পোস্ট যদি করতে চাই আমার ওয়েবসাইটে, আমি একটা অ্যাড নিউ একটা পোস্ট করব, মানে নতুন একটা পোস্ট দিব ব্লগ সাইটের ভিতরে। তো লেটস সি, একটা পোস্ট আমি অ্যাড করব, আমার নতুন একটা আপডেট যাবে সেখান থেকে। সো আমি এখানে লিখলাম 10 ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স 2020, এটা হচ্ছে আমার হেডিং। এখন আপনি এখানে কি লিখবেন দেখেন, আপনি লেখাটা যখন শুরু করছেন তখন আপনি এখান থেকেও দিতে পারেন এইভাবে, তাই না? টপ 10 ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স, এটা আপনি লিখলেন। এরপরে আপনি লিখলেন যে ইন 2020, মানে কন্টেন্ট লেখা শুরু করলেন, তাই না? ইন 2020 দেয়ার হ্যাভ এ লট অফ ফ্রি টুলস রিগার্ডিং ইনস্টাগ্রাম মার্কেটিং। এনিওয়েজ, এটা আমি আরো লিখতে পারি, তাই না? এটা আরো লিখে আমি র্যান্ডমলি পাবলিশ করতে পারি। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, কপি করলাম, এরপরে আরো পেস্ট করলাম, আবার পেস্ট করলাম, মানে একটা লং কন্টেন্ট আমি লিখলাম। এখন কথা হচ্ছে, আপনি আপনার এইটা তো আপনার হেডিং আছে, তাই না? এটা কিন্তু অলরেডি H1 ডিফল্ট ভাবে এটা হয়ে যাবে। তো আমি চাচ্ছি এই ট্যাগটা, প্রথমে যে লেখাটা, এটা আপনাকে আর মানে আপনি চাচ্ছেন যে এইটা একটা বড় হেডিং হয়ে থাকুক, তাই না? আমরা যদি আরেকটু খেয়াল করাতে চাই আপনাদেরকে, আমি প্রথম আলো.com এ ঢুকবো,
প্রথম আলোর এখানে আমরা দেখেন এই যে খুনি মাজেদ 23 বছর কলকাতায় ছিলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী, এটা বলেছেন তাই না? তো এই যে এইটা তো টোটাল গুলোই টেক্সট, তো এই যে লেখাটা এটা কেন একটু বোল্ড করা এবং বড় না আমরা দেখতে পাচ্ছি না বাকি লেখাগুলোর তুলনায়, মানে মূল নিউজের তুলনায় হেডিংটা কিন্তু একটু বড় ভাবে লেখা। এটা কিন্তু H1 বা H2 ট্যাগ ইউজ করে এটা করা হয়। তো আমরা যেটা করব আমাদের টপিকের ক্ষেত্রে সেম থিং, দেখেন টপ ট্রেন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স, এইটা আমরা পুরোটা ব্লক করব। এইভাবে ব্লক করে দেখেন এখানে প্যারাগ্রাফ নামে একটা অপশন রয়েছে, এই প্যারাগ্রাফে আপনি ক্লিক করবেন, এখানে দেখেন হেডিং 1, হেডিং 1 এ যদি আমি ক্লিক করি দেখেন এটা কত বড় হয়ে গিয়েছে, রাইট? টপ 10 ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স কত বড় হয়ে গিয়েছে। এটা যদি আমি H2 দিতে চাই, হেডিং 1 না দিয়ে হেডিং 2 যদি দিতে চাই একটু ছোট হয়ে গিয়েছে না? এরপর আমি হেডিং 3 দেই, আরেকটু ছোট হয়েছে। এইভাবে আপনাকে H6 পর্যন্ত, হেডিং 6 পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। বাট নর্মাল যে আমাদের ব্লগ পোস্ট এটার জন্য র্যাপিডলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে H2, এবং H2 গুলো আমরা ব্যবহার করে আমরা এই ধরনের কাজ করতে পারি। সো আপনি কিন্তু নর্মাল এতটুকু এক্সাম্পলের মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন এই ক্রিয়েটেড এই লেখাটা আসলে কি, তাই না? এই লেখাটা কিন্তু H2 এবং নিচেরটা যদি আমরা দেখি এটা হচ্ছে H3। তো আমরা যেটা বলতে চাচ্ছি আমাদের এতক্ষণ আলটিমেটলি আলোচনার ফল হচ্ছে কোডিং যে বিষয়টা আছে, হেডিং ও H1 থেকে H6 এই জিনিসগুলোর প্রপার ইউজ শিখবে সবাই .com এ আছে কিনা। তো আপনি এখানে খুঁজেন H1 থেকে H6 গুলো, মানে কোনো কিছু আপনার চোখে ইনভিজিবল বা হচ্ছে একটু বেশি কম মনে হচ্ছে কিনা। যেমন এখানে দেখেন ভিজিট আওয়ার ব্রাঞ্চেস, এটা অবশ্যই একটু বড় লেখা থাকবে, এগুলো অবশ্যই একটু কম মানে ছোট লেখা থাকবে, এটাই স্বাভাবিক তাই না? এরপরে আমরা দেখেন এগুলো দেখতেছি, যেমন একটা নাম্বার 5200 প্লাস টোটাল স্টুডেন্ট, তাই না? 5200 এই লেখাটা অনেক বড়, টোটাল স্টুডেন্ট লেখাটা ছোট, তার মানে ইউজার এক্সপিরিয়েন্সের জন্য এই টোটাল জিনিসগুলোকে আমরা বলছি কোডিং এর পার্ট। এবং আপনি বিভিন্ন জায়গায় ঢুকবেন, ঢুকে প্রত্যেকটা পেজ চেক আউট আপনাকে করতে হবে যে এই সমস্ত বিষয় ঠিকঠাক আছে কিনা, কোথাও মিসগাইডেন্স হয়ে গিয়েছে কিনা, এটা আপনাকে মেক শিওর করতে হবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, কোডিং H1 থেকে H6 ইজ ওকে, তো আমরা এখানে ওকে লিখবো। আচ্ছা, মিনিংফুল ইউআরএল, মিনিংফুল ইউআরএল এই জিনিসটা কি দেখেন, ইউআরএল বলতে আমরা কি বুঝি, ইউআরএল শব্দের অর্থটা কি আমরা এখানে একটু লিখি, ইউআরএল, তাই না? ইউআরএল মিনিংটা কি, হোয়াট ইজ ইউআরএল? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমাদের একটা ডোমেইন নেম আমি যদি আপনাকে বলি মুন্নারুজ, এটা একটা ইউআরএল, বা মুন্নারুজ স্ল্যাশ কিছু একটা লিখলাম আমি আপনাকে, এটা একটা ইউআরএল, শিখবে সবাইতে এটা একটা ইউআরএল, তাই না? তার মানে হচ্ছে ইউআরএল গুলো আমরা কিন্তু সেন্ড করি একে অপরকে, আমরা ইউআরএল গুলো সেন্ড করি, রাইট? তো আমাদেরকে এখন এখানে আমাদের বলছে মিনিংফুল ইউআরএল আছে কিনা। মিনিংফুল ইউআরএল বলতে আমরা কি বুঝি, আমরা যখন ওয়েবসাইটে ঢুকছি, দেখেন আপনি ব্লগ পোস্টে চলে যান বা যে কোনো একটা যে কোনো একটা সেকশনে আপনি যদি চলে যান, আপনি প্রথম কন্টেন্টটাতে ক্লিক করেন। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, এটাতে আমি ক্লিক করলাম। ওকে, তো এখানে দেখেন আমি যখন এই পোস্টটাতে ক্লিক করলাম উপরে কিন্তু র্যান্ডমলি অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। কি চেঞ্জ হয়ে গিয়েছে? ইউআরএলটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? এবং আপনার যে কন্টেন্টটা রয়েছে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, এই কন্টেন্টের সাথে উপরের যে শিখবে সবাই .com/full হাইফেন স্ট্যাক হাইফেন ওয়েব হাইফেন ডেভেলপ, তাই না? এই জিনিসগুলো এটার সাথে কি এটার মিল রয়েছে? অবশ্যই মিল রয়েছে, তাই না? এটাকে আমরা বলছি মিনিংফুল ইউআরএল। তো যদি এটা না হতো, যদি র্যান্ডমলি অন্য কিছু হয়ে যেত, যেমন আমরা একটু নিচের দিকে দেখি, আই ডোন্ট নো যে এটা পাবো কিনা, তারপর একটু চেক আউট করে দেখি। যেমন শিখবে সবাই 845 জন শিক্ষার্থী গড়ে $129 করে আয় করে, এই জিনিসটাতে আমরা একটু ক্লিক করি। এখানেও কিন্তু সেম, দেখেন শিখবে সবাই .com একটা নাম দেয়া আছে, তাই না? মানে পোস্টের সাথে সামঞ্জস্য রেখে আপনার ইউআরএলটা আছে কিনা, এটাকে আমরা বলছি মিনিংফুল ইউআরএল। তো আমি যদি অ্যাবাউট সেকশনে ক্লিক করি, অ্যাবাউট টিমে ক্লিক করি, আমাদের টিম, এখানে দেখেন শিখবে সবাই .com/team, রাইট? তো এটাকে আমরা বলছি মিনিংফুল ইউআরএল। আপনি যখন একটা ওয়েবসাইটের প্রজেক্ট হাতে নেবেন তখন আপনাকে বিভিন্ন এরকম লিংকে ক্লিক করতে হবে এবং মেক শিওর করতে হবে যে আপনার যে প্রত্যেকটা পেজ রয়েছে, প্রত্যেকটা সেকশন রয়েছে, এগুলোর ইউআরএল গুলো মিনিংফুল কিনা। তো আমরা এখানে মিনিংফুল ইউআরএল এ এখানে আমরা ওকে দিব। ওকে, এরপর আমরা বলছি sitemap.xml, এটা আসলে কি? sitemap.xml এই জিনিসটা আসলে কি? sitemap.xml হচ্ছে এমন একটা জায়গা যেটাতে আপনার ওয়েবসাইটের র্যান্ডম যে রিসোর্স গুলো আছে এগুলো ইন্ডেক্সিং করা থেকে শুরু করে, এটা আসলে
গুগলে পিং করবে কিনা। গুগলে পিং বলতে আমরা কি বুঝি, দেখেন আমি যদি একটা ওয়েবসাইটে ঢুকি, এখানে জাস্ট prothomalo.com, এটা আমি দেখার সাথে সাথে 1 2 3 মানে 3 সেকেন্ডের ভিতরে বা 2 সেকেন্ডের ভিতরে এটা লোড নিয়ে নিচ্ছে, তাই না? তো এটা কিন্তু যে কোনো ডোমেইন আপনি যদি গুগলে লেখেন, প্রথমেই ক্লিক করার সাথে সাথে এটা গুগলকে একটা পিং করে, এবং এটা যদি রিডাইরেক্টটা ঠিক থাকে, আফটার দ্যাট আপনার সাইটটা সার্ভারটা ক্লিয়ার করে দেয় এবং সরাসরি আপনি ঢুকতে পারেন। তো এইটা আসলে একটা ফাইল, sitemap.xml, এটা একটা ফাইল, এবং এই ফাইলটা যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করি বা কোডিং করে ওয়েবসাইটটা যখন তৈরি করি, তখন এই sitemap.xml এটা আমাদের ফাইলটা আপডেট করে দিতে হয় ওয়ার্ডপ্রেসের বা পিএইচপি থ্রুতে। তো এইটা আমাদের ওয়েবসাইট আছে কিনা আমাদের এটা চেক আউট করতে হবে। এটা আমরা কিভাবে চেক আউট করব? আপনি প্রথমে শুধুমাত্র ডোমেইন নেমটা লিখবেন, যেমন আমি এখানে লিখছি শিখবেসবাই.com স্ল্যাশ, আমি এখানে লিখবো sitemap, এখানে আমি লিখবো হচ্ছে sitemap.xml, এটা লিখে আপনি ইন্টার ক্লিক করবেন। sitemap.xml এটাতে আমরা জাস্ট ডোমেইন নেম স্ল্যাশ sitemap.xml এটাতে আমরা ক্লিক করব। সো লেটস সি কি আসে এখানে রেজাল্ট। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি নো পোস্ট অ্যাভেলেবেল, নো পোস্ট অ্যাভেলেবেল। আচ্ছা, এটা আমরা দেখেন sitemap.xml এই ফাইলটা কিন্তু শিখবে সবাইতে আপডেট করা না, ইটস এ মেজর থ্রেড, এটাকে আমরা মেজর থ্রেড হিসেবে বলছি। যেমন আমি যদি আমার ওয়েবসাইটটার কথা একটু বলি, munnarush.com স্ল্যাশ sitemap.xml, এটাতে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন XML সাইটম্যাপ ইন্ডেক্স, তার মানে আমার ওয়েবসাইটে যে ইন্ডেক্সিংটা করা আছে মুন্না রুলসের, এটার আপডেট দেখাচ্ছে এবং কবে কবে কোন কোন ইন্ডেক্সিং আমি করেছি আর সেটা আমাকে দেখাচ্ছে। যেমন লাস্ট মডিফাইড ডেট 17/2/2020, মানে ফেব্রুয়ারি 17 তারিখে আমার লাস্ট এই ফাইলটা আপডেট করা হচ্ছে sitemap.xml। তো এইটা আপনি যে কোনো ডোমেইন নেম, আপনার যে কোনো ডোমেইন নেম স্ল্যাশ sitemap.xml যদি আপনি দেন, আপনি এইরকম একটা রেজাল্ট আপনি দেখতে পারবেন। ওকে, তো এই জন্য আপনাকে মেক শিওর করতে হবে আপনার ওয়েবসাইটটা সাইটম্যাপটা আপডেট করা আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপডেট করা নেই, তাহলে আমরা কি লিখবো এখানে, নট ওকে, নিড টু অ্যাড sitemap.xml ফাইল, রাইট? এটা আমরা রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছি, আমাদের যে অডিট রিপোর্টে এটা আমরা রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছি, রাইট? আচ্ছা, এরপরে আমরা কি বলছি দেখেন, অ্যাভয়েড ফ্রেমস। এখন আমরা জানি যে একটা ওয়েবসাইট কিন্তু একটা ফ্রেমিং এর মাধ্যমে করা হয়, তাই না? একটা ওয়েবসাইট যখন আপনি চিন্তা করছেন, ইটস এ লটস অফ ফ্রেম, এটাকে আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্কের মাধ্যমে এগুলো করে থাকি। যেমন ওয়ার্ডপ্রেস একটা ফ্রেমওয়ার্ক হতে পারে, তারপর লারাভেল একটা, পিএইচপি একটা, আলাদা আলাদা ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট করে থাকি। তো এইখানে কিছু সাইট রয়েছে যেখানে আমরা যদি চিন্তা করি এই ফ্রেমওয়ার্কের কথা, সেটা আপনি দেখবেন যে কিছু জায়গায় রয়েছে এটার কি বলে, কিছু জিনিস মিস আউট হয়েছে কিনা। যেমন আপনি আপনার ওয়েবসাইটটাতে ঢুকে দেখতে পাচ্ছেন যে এখানে কোডিং রিলেটেড কোনো একটা মিস্টেক রয়েছে। যেমন এখানে দেখেন ক্রিয়েটেড, এখানে যদি ক্রিয়েটেড এই লেখাটা যদি ছবির ভিতরে ঢুকে যেত, অথবা আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতেছেন, এইটা আসলে অ্যাবাউটে ঢুকে যেত, মানে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাকে নিউজ অ্যান্ড মিডিয়া সেকশনে ঢুকে যেত। মানে একটার পিছনে একটা যে পার্মালিঙ্ক বা পার্মালিঙ্কের বিষয়ে আমি কথা বলবো অবশ্যই, পার্মালিঙ্ক, ব্যাকলিঙ্ক, তারপর হচ্ছে আপনার কোনো কোডিং এর মিস আউট, এটা যদি থাকে আপনার ওয়েবসাইটে, মোট কথা আপনি যদি ফ্রেমওয়ার্কের যে রুলস গুলো আছে এগুলো যদি ব্রেক করেন, মানে ওয়েবসাইট আপনি যত সুন্দরী করেন, যত আকর্ষণীয় করেন, ক্লিক করতেছেন একটা জায়গায়, সেটা না যে অন্য একটা জায়গায়, মানে লিঙ্কিং এ সমস্যা হয়ে গিয়েছিল, অথবা আপনার যে ফ্রেমটা দিয়ে আপনি ইউজ করেছেন, ফ্রেমওয়ার্কটা ইউজ করেছেন, সেখানে কোনো ঝামেলা আছে, এই প্রজেকশনে আমরা তখন এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো যে এটা ফ্রেমওয়ার্কিংটা ঠিক নেই, রাইট? তো আমরা এখানে দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাক আছে, এবং এগুলো কিন্তু শুধুমাত্র এইভাবে দেখলেই হবে না। আমরা প্রথম যে জিনিসগুলো এখানে যেমন ব্র্যান্ডিং দেখেছিলাম, ডিজাইন, অনেকগুলো পার্ট আমরা কিন্তু অলরেডি দেখেছি যে ফ্রেমিংটা ঠিক আছে কিনা, তাই না? তো অ্যাভয়েড ফ্রেমস এখানে অবশ্যই করা রয়েছে, ইটস ওকে, আমরা লিখবো যেখানে ফ্রেমিং এর কোনো মিস্টেক এখানে নেই। এরপর আমরা বলছি পারফরমেন্স অপটিমাইজ। পারফরমেন্স অপটিমাইজ করতে হবে, শিখবে সবাই ওয়েবসাইটটার পারফরমেন্সটা কি এটা আপনাকে জানতে হবে, এবং এটার জন্য একটা টুলস ব্যবহার করতে হবে। সেই টুলসটা এখানে আমাদেরকে দেয়া আছে, এটা হচ্ছে webpagetest.org। তো আমরা এখানে কি করব, webpagetest.org, এটাতে আমরা ক্লিক করব। এরপর আপনার যে ডোমেইন নেমটা আছে এটা কপি করতে হবে, এবং ওয়েব পেজ টেস্টের ইন্টার ওয়েবসাইট বলতেছে, এটা আপনি লিখবেন শিখবে সবাই .com লিখে। আপনি যেটা করবেন,
স্টার্ট টেস্ট নামে বাটনটাতে ক্লিক করবেন। তো এখন ওয়েবসাইটটা আপনার স্ক্যানিং হবে। হ্যাঁ, এই webpagetest.org এই সাইটটা থেকে আপনার ওয়েবসাইটটা টোটাল স্ক্যান করা হবে এবং এটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে ওয়েটিং ফর দ্য ফ্রন্ট অফ দ্য কিউ, এটা আমাদের স্ক্যান করতেছে, টেস্টিং চলতেছে এখানে। সো লেটস সি, আমরা একটু ওয়েট করে দেখি কি অবস্থা, এখানে কতটুকু হচ্ছে। থার্টি ওয়ান সেকেন্ডস, আমরা একটু ওয়েট করছি, দেখি আসলে কতটুকু আমাদের ফল্ট রয়েছে, এই পেজের অপটিমাইজেশনে কোনো প্রবলেম রয়েছে কিনা। ওকে, সো রেজাল্ট ইজ হিয়ার, অলরেডি আমাদের দেখাচ্ছে, যদিও এটা একটা স্টেপ তৈরি করেছে, বাকি 3টা স্টেপ আস্তে আস্তে লোড নিচ্ছে। লেটস সি, এখানে স্ক্যান করছে, এখনো করছে। দেখেন একটা স্ক্রিনশট ওরা নিয়েছে ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি। ওকে, ইটস ডান নাও। আচ্ছা, সো এখানে দেখেন আমাদেরকে কি বলতেছে, এখানে বেশ কিছু রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছে। ওয়েব পেজ পারফরমেন্স টেস্টার, ওয়েবসাইট শিখবে সবাই .com, এবং এখানে আমাদের বেশ কয়েকটা অপশন দেখিয়েছে। যেমন প্রথম রান 1 এ টেস্ট রেজাল্টে আমরা কি পেয়েছি দেখেন, এখানে যে মিডিয়ান রান বলেছে, মানে মিডিয়াম, আপনার পারফরমেন্সটা যেটা আছে অনেক বেটার না হলেও এটা মিডিয়াম। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লোড টাইম কত সেকেন্ড এটা লোড নিচ্ছে আপনার ওয়েবসাইটটা। আপনার ওয়েবসাইটটা লোড নিতে অ্যাভারেজ যে টাইমটা, এটা কত সময় লাগছে, 4.997 সেকেন্ড। তার মানে এটা আমরা 5 সেকেন্ড ধরে নিতে পারি। শিখবে সবাই .com এ কেউ যদি ঢুকে, সেটার অ্যাভারেজ লোড টাইমিংটা 5 সেকেন্ড থাকতে পারে। স্পিড ইন্ডেক্স করতেছে 2.49 সেকেন্ডে। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি আর যেগুলো আছে এগুলো নট তেমন একটা ইম্পর্টেন্ট না। ডকুমেন্টেড আমরা যেটা দেখব, এই আমাদের পেজ লোডিং টাইমটা আমরা দেখব, এবং এটার নিচে দেখেন এখানে বেশ কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছে যে কোন কোন জায়গায় স্ক্যানগুলো করা হয়েছে এবং এগুলোর কিছু রেজাল্ট নিচে। যেমন দেখতে পাচ্ছেন কন্টেন্ট ব্রেকডাউন, এই কন্টেন্ট ব্রেকডাউনের ভিতরে আপনি এখানে বিভিন্ন কালারের কারণে বিভিন্ন ফন্ট, বিভিন্ন কিছু দেখতে পাবেন। যেমন এখানে HTML, JS, CSS, ইমেজ, ফন্ট, আদার, তাই না, এগুলোর বেশ কয়েকটা ব্যবহার রয়েছে। সো এখানে যদি আমি একটু ক্লিক করি, দেখেন এই যে গ্রাফটা, এটার ভিতরে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন সব থেকে বেশি ইউজেস এটা করা হয় জেএস এর ব্যবহার করা হয়েছে আমাদের ওয়েবসাইটে, তাই না। জাভা স্ক্রিপ্ট, জেএস মানে কি, জাভা স্ক্রিপ্টের কাজটা এখানে আমাদের সব থেকে বেশি রয়েছে। এরপরে রয়েছে কোনটা, এরপরে রয়েছে হচ্ছে ইমেজ। আমাদের ওয়েবসাইটে ইমেজের প্রচুর কাজ করা রয়েছে। এরপরে আমাদের রয়েছে এখানে আমরা সিএসএস বলছি, এরপরে ফন্ট রয়েছে অনেক। তো মোটামুটি কথা একটা সামঞ্জস্য রয়েছে, তাই না। আপনি এখানে কোনো কিছুর মানে আপনি যদি দেখেন যে কোনো একটা পার্সেন্টেজ 50%-এর কাছাকাছি, তাহলে আপনি ভাববেন যে আপনার সাইটটা কিন্তু আসলে ঠিক নাই। যেমন এখানে আমরা জেস দেখতে পাচ্ছি 33% ম্যাক্সিমাম। তো এটা ইটস ওকে, ইটস এ গুড থিং, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না। বাট এখানে যদি আপনি দেখেন 40-50% যদি আপনার কোনো একটা যে কোনো একটা সেকশন হয়ে যায়, আপনি ভাববেন যে আপনার ওয়েবসাইটটা রং মডিউলে আগাচ্ছে এবং রং ভাবে আগাচ্ছে। হ্যাঁ, তো আমরা কন্টেন্ট ব্রেকডাউন থেকে এই রিপোর্টটা আই হোপ যে সবাই দেখবো। প্রত্যেকের ওয়েবসাইটে এটা যাচ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইটে যদি অনেক বেশি কন্টেন্ট থাকে বা অনেক বেশি ইমেজ যদি থাকে, দেখেন এখানে আমাদের ইমেজের পার্সেন্টেজটা আমরা দেখতে পাচ্ছি 23%। তো এইটা যদি হতো, এখানে কয়টা ইমেজ দেওয়া আছে দেখেন, 17টা ইমেজ আমাদের ওয়েবসাইটে, 17টা মেজর ইমেজ আমরা ইউজ করেছি, মানে সরাসরি আপলোডকৃত ইমেজ। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সার্ভার থেকে নেওয়া বা হচ্ছে শর্ট ইমেজ যেটাকে বলা হয়। মেইন ইমেজ রিসোর্স হিসেবে আমরা 17টা ইমেজ ব্যবহার করেছি এবং এগুলোর 23.3%। সো এটা যদি 50% হতো, আপনার ওয়েবসাইটের লোডিং টাইম কিন্তু আরো বেশি নিত, রাইট। তো আমাদের ওয়েবসাইটে ইমেজ, ভিডিও এগুলো যত আমরা কম রাখবো, তত বেশি হচ্ছে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সটা বাড়বে। আচ্ছা, এটা হচ্ছে রান 2 রেজাল্ট। রান 3 তে একটা রেজাল্ট আমাদের দেখাচ্ছে, দেখেন এটার বিষয়ে যেমন এখানে দেখেন ফার্স্ট ভিউতে সেম থিং, যে কেউ যদি রান 1 2 3 করে থাকে, মানে কেউ যদি একটা ওয়েবসাইটে প্রথমবার ঢোকে, তার অ্যাভারেজ সময় লাগতে পারে, আমরা দেখে পেয়েছি যে অলমোস্ট 5 সেকেন্ড, তাই না। এবং রান 3 মানে আস্তে আস্তে করে দেখেন এটার অ্যাভারেজ ফার্স্ট রেসপন্স আমরা পাবো 4.91 সেকেন্ডে। তার মানে হচ্ছে পুরোপুরি 5 সেকেন্ড আরো কম। সো এটাকে আমাদের একটা স্ক্রিনশট এখানে দিয়েছে। তো এই বিষয়গুলো মূলত আমাদের দেখার যে স্পিড টেস্ট আমাদের ওয়েবসাইটটার মানে পারফরমেন্সটা আসলে কেমন। ওয়েব পেজটা আপনি টেস্ট যদি করতে চান তাহলে এখানে দেখতে পারবেন, এবং এখানে আরো অনেক ডিটেলস দেওয়া আছে গাইজ। এই ডিটেলস গুলো আসলে আপনারা ক্লিক করে করে দেখতে পারবেন যে কোন জায়গায় কি প্রবলেম রয়েছে। প্রত্যেকটা জিনিস আপনাকে এখানে ইন্ডিভিজুয়ালি দেখাবে। আমরা যেটা সারাংশ দেখলাম, একটা গ্রাফ দেখলাম। সো আপনি যদি দেখেন যে কোন ইমেজের পারফরমেন্স কেমন, কোন কি বলে কোন ফাইলের পারফরমেন্স কেমন,
ডিটেলে যদি আপনাকে দেখতে হয় আপনি এই যে সমস্ত সেকশনে ক্লিক করে করে ডিটেলে দেখতে পারবেন। ইটস এ হিউজ থিং, আপনি ডিটেলে দেখার সুযোগ রয়েছে এখানে, রাইট? তো এটাকে আমরা বলছি ওয়েব পেজ টেস্ট, মানে হচ্ছে আমাদের ওয়েব পেজ কিভাবে আমরা টেস্ট করব। তো এখানে আমরা যেটা দেখলাম আমাদেরকে অলরেডি মিডিয়াম বলেছে, এবং মিডিয়াম মানেই অ্যাকচুয়ালি আসলে আপনি ভালো পারফরমেন্স আছেন, কারণ এখানে ওয়েবসাইট এমন একটা জিনিস, এখানে অনেক বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা গুড এক্সপেক্ট করতে পারি। যেমন আপনি প্রথম আলো .com এটা যদি টেস্ট করেন, এখান থেকে আপনি গুড আশা করতে পারেন। বাট এটার কারণ এটার এগেনস্টে অনেক স্ট্রং এসইও, অনেক পেইড প্রমোশন, অনেক টুলস এর ব্যবহার রয়েছে। তো ইন জেনারেলি যদি আমাদের এখানে মিডিয়াম আমাদের রেজাল্ট দেখায়, দ্যাট ইজ ওকে, আমাদের মিডিয়াম রেজাল্ট হচ্ছে ওকে। আপনাকে এখানে হয় রেড অ্যালার্ট দেখাবে, পুর কোয়ালিটি দেখাবে, আদারওয়াইজ আপনাকে মিডিয়াম দেখাবে। এই দুইটা আমরা এক্সপেক্ট করতে পারি ওয়েব পেজ টেস্ট .org থেকে। ওকে, সো আই হোপ যে বুঝতে পেরেছেন বিষয়টা। তো এখানে আমরা কি দিব, এখানে পারফরমেন্স অপটিমাইজেশন ইজ ওকে। আচ্ছা, এরপর আমরা বলছি পার্মালিঙ্ক, রাইট? পার্মালিঙ্ক গুলো ঠিক আছে কিনা। যেমন আমরা একটা জিনিস একটু আগে দেখেছিলাম, মিনিংফুল ইউআরএল, তাই না? যে প্রত্যেকটা ইউআরএলটা ঠিক আছে কিনা। সো আপনি এখন দেখবেন যে পার্মালিঙ্ক গুলো ঠিক আছে কিনা। পার্মালিঙ্কটা কি? যেমন একটা কন্টেন্টে যখন আপনি ক্লিক করতেছেন, ওইটার এগেনস্টে দেখেন এই যে অল কোডস জেনারেট হচ্ছে, তাই না? এটাও কিন্তু অলমোস্ট সেম, মানে পার্মালিঙ্ক গুলো কাজ করতেছে কিনা। আপনি যখন একটা বাটনে ক্লিক করবেন, সেটা আসলেই কাজ করতেছে কিনা। যেমন আমি হোম বাটনে ক্লিক করলে হোম বাটনে আসতেছে নাকি অন্য কোথাও চলে যাচ্ছে, সাইন আপ বাটনে ক্লিক করলে কি সাইন আপ হচ্ছে নাকি অন্য কোথাও চলে যাচ্ছে, এইটা আপনাকে মেক শিওর করতে হবে। তো এটা কিন্তু অলরেডি আপনারা যদি মিনিংফুল ইউআরএল ক্যাটাগরিতে এগুলো চেক আউট করে থাকেন, তাহলে দেখবেন যে এটা অটোমেটিক্যালি আপনার পারমালিঙ্কটাও চেক করা হয়ে যাবে র্যান্ডমলি। সো আমরা যেটা দেখলাম যে এখান থেকে আমরা ক্লিক করলে আমাদের এক্সাক্ট সেকশন গুলোতে নিচ্ছে, তাই না? তার মানে কি পারমালিঙ্ক ওকে। একটা মেনুর বা সেকশনের এগেনস্টে যে পারমালিঙ্কটা অ্যাড করা থাকে, মানে ব্যাকলিঙ্ক যেটা অ্যাড করা থাকে, এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে, তার মানে হচ্ছে আমাদের পারমালিঙ্ক ইজ ওকে। যদি এটা আপনাকে পুরোপুরি চেক ডাউন করতে হবে প্রত্যেকটা ওয়েবসাইট ঘুরে, প্রত্যেকটা পেজ ঘুরে, তাহলে আপনি এটা মেক শিওর করতে পারবেন। সো আমরা দেখলাম যে কোডিং এর যে পার্ট গুলো, এটা অলমোস্ট ওকে, এবং আমরা এটাতে আমরা সন্তোষজনক একটা রেজাল্ট আমরা পেয়েছি এখানে। তো এটা আমরা বর্ডারিং করে আটকে দিলাম। এরপরে হচ্ছে আমরা যেটা করব, আমরা নেক্সট স্টেপে চলে যাব। ওকে, সো নেক্সট স্টেপে কি রয়েছে, লেটস সি। নেক্সট স্টেপে রয়েছে আমাদের কন্টেন্ট, আমাদের সেই কন্টেন্ট, তাই না? কন্টেন্ট ইজ কিং আমরা বলে থাকি বারবার। তো লেটস সি কন্টেন্ট, আমরা লিখে ফেলি এখানে কন্টেন্ট। কন্টেন্টের এগেইনস্টে কি কি রয়েছে, কি কি জিনিস চেক আউট করতে হবে আমাদের, এ লটস অফ থিং। এবং আই হোপ, আমি বিলিভ করি যারা আমার সাথে এই মুহূর্তে জয়েন করছেন, তারা সবাই অ্যাটলিস্ট কন্টেন্ট নিয়ে তারা কনফিডেন্ট এবং জানেন, এই বিষয়টা আমি এক্সপেক্ট করতেই পারি, তাই না? তো আমি এটা সাইজ ডাউন করে এরপরে আমরা দেখছি। ওকে, তো এখানে আমরা কি বলছি, এখানে আমরা প্রথমে বলছি ফ্রি স্পেলিং, মানে ফ্রি স্পেলিংটা ঠিক আছে কিনা, আপনার স্পেলিংটা ফ্রি আছে কিনা, স্পেলিংটা কোনো ঠিকঠাক আছে কিনা, এটা আমাদের চেক আউট করতে গেলে কি করতে হবে, এই কন্টেন্ট গুলো, বিশেষ করে আপনাদের যে ব্লগ সাইট রয়েছে, ওয়েবসাইটের ব্লগ সাইটটা থাকবে, সেখানে আপনাকে যেতে হবে এবং প্রত্যেকটা পোস্ট আপনাকে ইন্ডিভিজুয়ালি চেক করতে হবে। এই পুরো প্রসেসটার ভিতরে কিন্তু আমরা যদি বলি, একটা সাইট আপনাকে যদি স্ক্যান করতে বলা হয়, বা একটা ওয়েবসাইটের যদি অডিট আপনাকে জমা দিতে বলা হয়, অবশ্যই আপনাকে এই কন্টেন্ট সেকশনটাতে সব থেকে বেশি ইফোর্ট দিতে হবে। কারণ কারণ কি, তার কারণ হচ্ছে গাইজ, আমি একটা সারাংশ কথা আপনাদেরকে বলবো, কন্টেন্টটা যদি আপনারা সুন্দরভাবে মেকশিওর করতে পারেন আপনাদের ওয়েবসাইটে, আপনারা কিন্তু, আমি আমার ভাষায় বলতে চাই যে আপনি অলরেডি 50% অফ এসইও আপনি কিন্তু শিখে ফেলেছেন, যদি কন্টেন্ট ম্যানেজমেন্ট আপনি রাইট ওয়েতে জানেন, ঠিক আছে? সো ফ্রি স্পেলিং আমাদের এটা চেক আউট করতে হবে। ফ্রি স্পেলিং বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, কোনো একটা কন্টেন্টের ভিতরে আপনাকে স্পেলিং মিস্টেক আছে কিনা এবং সেখানে কোনো ফাঁকা আছে কিনা। ওকে, তো যদি আপনি মনে করেন যে এখানে এই এই যে সেকশনটা এখানে লেখা শেষ হয়েছে, এটার পরে এই পর্যন্ত ফাঁকা যদি থাকতো, মানে এই টোটাল জিনিসটা যদি ফাঁকা থাকতো, তারপরে যদি লেখা থাকতো, এটাও কিন্তু একটা স্পেলিং ফ্রির একটা, মানে ফ্রি স্পেলিং একটা নেগেটিভ পার্ট। তো আমাদেরকে এভাবে প্রত্যেকটা পেজ চেক আউট করতে হবে এবং সেটার রেজাল্ট আমাদেরকে দেখাতে হবে বা বলতে হবে। তার কারণ হচ্ছে, আপনি যদি কোনো একটা কন্টেন্ট এখান থেকে না দেন, সম্ভবত একটা কন্টেন্ট বা একটা পেজের রেজাল্টে আপনার সাইটটাকে দুর্বল করে দিতে
যথেষ্ট গুগলের কাছে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই স্পেলিং গুলো চেক আউট করতে হবে, ফ্রি স্পেলিং আছে কিনা। এটা আমরা ওকে লিখছি আপাতত, অবশ্যই আপনাদেরকে মেক শিওর করতে হবে। এরপর আমরা বলছি রিডার ফ্রেন্ডলি। রিডার ফ্রেন্ডলি মানে কি, আপনার যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কন্টেন্ট যেগুলো রয়েছে রিডার ফ্রেন্ডলি কিনা, এবং সেখানের ভিতরে আসলে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে কিনা, কম্বিনেশন আছে কিনা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন, এখানে এই যে সিএসএস ফ্লেক্সবক্স নিয়ে কাজ করার আগে জেনে নিন। তার মানে কি, এটা কমপ্লিকেটেড একটা বিষয়, বিশেষ করে টাইটেলে এবং টপ হেডলাইনে যদি আপনি এইভাবে কয়েকটা ভাষার মিসম্যানেজমেন্ট করেন, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে রিডার ফ্রেন্ডলি না। তো এইটা কিন্তু অবশ্যই রিডার ফ্রেন্ডলি না, আমরা যে কন্টেন্টটা দেখলাম, রাইট। তো এইটা এই ব্লগ সাইটের এই সাইটগুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। এবং যেটা আমার যদি আমি বলি, যেমন এই সাইটটা যদি আমরা রিডার ফ্রেন্ডলি চিন্তা করি, এটা রিডার ফ্রেন্ডলি না, তার কারণ এখানে প্রচুর ইংরেজি প্লাস বাংলা মিক্স করে লেখা হয়েছে, এবং এটা কনফিউশন। বিশেষ করে যারা হচ্ছে ইংরেজিতে, যদি কেউ আমার ওয়েবসাইটটা ভিজিট করে, ইংরেজদের কেউ, তারা আমাদের সাইটটা যেমন বুঝবে না, আবার অনেকে বাংলা ভাষাভাষী আছে, তারাও কিন্তু এই পুরো জিনিসগুলো বুঝবে না। তো তার মানে হচ্ছে আমার এই সাইটটাতে সমস্যা রয়েছে, তাই না? এখন এইটাতে আমরা কি করব দেখেন, এইটাতে আমরা রিপোর্টটা এইভাবে লিখবো, নট ওকে লিখে আপনি একটা, এই সমস্ত রিপোর্টিং এর ক্ষেত্রে আপনারা থার্ড ব্র্যাকেট ইউজ করবেন বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবেন, এটা কিবোর্ডের কোথায় পাওয়া যায় আপনারা জানেন। ওকে, সো আমরা যেটা করব, এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা আমরা নিব এবং শর্ট করে নিব কোথা থেকে, আপনারা সবাই জানেন, বিটলি থেকে। এই লিংকটা আমরা শর্ট করে নিব। এইটার লিঙ্কটা শর্ট করে নিয়ে আমরা যেটা করব, এটা সরাসরি আপনি এখান থেকে করতে পারেন, এই লিঙ্কটা এখান থেকেও শর্ট করে নিতে পারেন, আমরা এখান থেকে করে নিচ্ছি। আবার যেটা করবেন, এটার বেসিক যে কাজটা, এটা আমি বলি, সেটা হচ্ছে আপনাদের একটা গুগল ডকশিট আপনাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, গুগল ডকশিট আপনারা তৈরি করবেন, সেই ডকশিটের লিঙ্কটা এখানে দিবেন, যেটা আমি এখন শুধুমাত্র পোস্টের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, তাই না? বাট আপনাকে দিতে হবে গুগল ডকশিটের লিঙ্ক। তার কারণ কি দেখেন, আমি তো একটা পেজ বা একটা ব্লগ দেখে রিপোর্টটা করে দিয়েছি, তাই না? বাট আসলে কি তাই? আসলে কিন্তু আরো অনেক কন্টেন্ট কিন্তু এভাবে থাকতে পারে। তো এরকম একটা ওয়েবসাইটে যদি অনেক কন্টেন্ট থাকে, আপনি কি প্রত্যেকটা কন্টেন্ট এইভাবে একটা কমেন্ট বক্সের ভিতর আপনি দিয়ে দিতে পারবেন? পারবেন না। তো আপনাকে যেটা করতে হবে, একটা গুগল ডকশিট এইভাবে ওপেন করতে হবে, গুগল ডকশিট, এখানে আপনাকে ওই সমস্ত পোস্টের কন্টেন্ট গুলো বা তাদের লিঙ্ক গুলো এখানে এনে পেস্ট করতে হবে, শর্ট লিঙ্ক। আবার এই গুগল ডকশিটের শর্ট লিঙ্কটা আপনাকে পেস্ট করতে হবে কোথায়, এই স্প্রেডশিটের এখানে। ঠিক আছে, তো আমরা মনে করেন যে আমরা সেই স্প্রেডশিটে বা গুগল ডকশিটের লিঙ্কটা এখানে দিয়েছি, যেটার ভিতরে আরো 20টা বা 25টা পোস্টের লিঙ্ক দেয়া আছে, তাই না? তো আমরা এখানে এই লিঙ্কটা দিয়ে দিব, তার আগে দিয়ে দিব রিকমেন্ডেশন, রিকম লিখে আমরা একটা ডট দিব এবং এই কন্টেন্টটা দিয়ে দিব, সো দ্যাট আমরা যাকে অডিট রিপোর্টটা করছি সে ওই লিঙ্কে ঢুকলে দেখতে পারে যে এই সমস্ত জায়গায় আসলে আমাদের কি আছে, রিডার ফ্রেন্ডলি না, সমস্যা রয়েছে এই সমস্ত কন্টেন্টে। এইভাবে আমরা রিপোর্টিংটা করব। ওকে, সো গ্রামার এরর ফ্রি, গ্রামারটা এরর আছে কিনা এটা আমরা চেক আউট করব। এবং এটা চেক আউট করার জন্য আপনারা গ্রামারলি ইউজ করতে পারেন। গ্রামারলি আপনারা হচ্ছে যেমন যেটা করতে পারেন, আপনি পুরো কন্টেন্টটা কপি করতে পারেন, তাই না? কপি করে আমরা জানি যে এখান থেকে আমরা কপি করে যদি আমাদের গুগল ডকশিটে যদি আমরা লিখি বা অন্য কোথাও যদি লিখি, সেখানে কিন্তু আমরা পেস্ট করলে সাথে সাথে আমার গ্রামারলি যেটা আমার রয়েছে, গ্রামারলি কিন্তু আমাকে ধরবে এবং সেখান থেকে আমাকে বলবে যে তোমার এই লেখাটা ভুল আছে। তো আমরা যেটা করব, আমরা একটা ওয়েবসাইটে যখন আমরা সেটা নিয়ে যখন আমরা যাচ করব বা অডিট করব, তখন আমরা পুরো টেক্সট গুলো বা পুরো যে টেক্সটটা থাকে একটা ওয়েবসাইটে বা এক একটা সিঙ্গেল পেজের টেক্সট গুলো আমরা কপি করে নিয়ে এভাবে চেক আউট করতে পারি, সো দ্যাট আমরা বুঝতে পারি যে এখানে আমার কোন কোন টেক্সট এখানে ভুল রয়েছে বা গ্রামাটিক্যাল এরর এখানে রয়েছে। ওকে, তো এইভাবে আমরা চেক আউট করবো, যদি থাকে ভালো, যদি না থাকে এই সেম ভাবে উপরে রিডার ফ্রেন্ডলির মতো দিয়ে দিবেন লিঙ্কটা, যে কোথায় কোথায় আসলে গ্রামার এররটা রয়েছে এটা আপনারা ওই লিঙ্কের মাধ্যমে দিয়ে দিবেন। বাট আপাতত আমরা গ্রামার এরর ফ্রি জায়গায় ওকে লিখছি। আচ্ছা, এরপরে দেখেন ইউনিকনেস, লেন্থ, প্রেজেন্টেশন। কিসের ইউনিকনেস? কন্টেন্ট, তাই না? এবং সে কন্টেন্ট কতটুকু ইউনিক আপনারা অলরেডি এই বিষয়গুলো নিয়ে জানেন, খুব ভালোভাবে জানেন। সেগুলো লেন্থ কেমন, যেমন আমি যদি আপনাদেরকে বলি, গুগলে একটা রেকমেন্ডেশন আছে, গুগলের একটা অ্যালগরিদম সিস্টেম রয়েছে এবং সেটার একটা সমীক্ষা চালিয়ে দেখা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড যারা মূলত কন্টেন্ট রিডার, যারা কন্টেন্ট পড়তে ভালোবাসে অ্যাজ এ রিডার হিসেবে বা অ্যাজ এ অডিয়েন্স হিসেবে, তারা 2000 ওয়ার্ডের কন্টেন্ট পড়তে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
আমি আবারও বলছি 2000 ওয়ার্ডের কন্টেন্ট গুগলে যদি আপনি চালান বা গুগলের ওয়েবসাইটে যদি আপলোড করেন বা আপনার সাইটে আপনি যদি মার্চ করেন, তাহলে এইটার অডিয়েন্সটা সব থেকে ভালো পাওয়া যায় এবং এটার রেজাল্টটা ভালো। এটা আমার কথা না, এটা গুগলের কথা। আপনারা চাইলে এই কথাটাকেই রিসার্চ করতে পারেন। তো এখানে আমরা যেটাকে লেন্থ বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার যে কন্টেন্ট গুলো সেগুলো 2000 ওয়ার্ডের মতো কিনা। তো এখানে মূলত একটা কন্টেন্ট তো আমরা জাজ করতে পারবো না, আমরা অ্যাভারেজ। আপনি যখন ওয়েবসাইটটা ভিজিট করবেন, এখানে কিন্তু আমরা জানি যে কি কি সাইট থেকে এটা চেক করা যায়। যেমন এখানে আমরা কিছু টুলস এর কথা দিয়ে দিয়েছি। আমরা এখানে দিয়েছি ডুপ্লি চেকার, আমরা এখানে দিয়ে দিয়েছি polishmywriting.com। তো যে কোনো একটাতে আপনারা ঢুকতে পারেন। এখান থেকে polishmywriting.com এ যদি আপনি ঢোকেন, সেখান থেকেও কিন্তু টোটাল কন্টেন্ট আপনার চেক আউট করার সুবিধাটা রয়েছে, যে আপনি সেখান থেকে আপনার পুরো কন্টেন্ট আপনি এখানে কপি করে পেস্ট করবেন এবং চেক রাইটিং। এবং যারা ডুপ্লি চেকার ইউজ করেন, আপনারা জানেন ডুপ্লি চেকারের ইউজিংটা। ডুপ্লি চেকারও যদি আপনি ঢুকেন, সেখানে যদি আপনার যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটা আপনি এখান থেকে দিয়েও কিন্তু চেক আউট করতে পারবেন যে আপনার ওয়েবসাইটের আপনার কন্টেন্টটা কত ওয়ার্ডের, কি কি ইউনিকনেস সেখানে আছে, কি কি ফল্ট আছে এবং কোন কোন জায়গায় এই ফল্টটা ধরা যাবে, তাই না? ইউ গাইজ নো ইট ভেরি ওয়েল। তো এইটা আমাদেরকে মেকশিওর করতে হবে এই রিপোর্টিং এর ক্ষেত্রে। আই হোপ যে আপনারা এটা বুঝতে পেরেছেন। এখানে আমি ওকে লিখছি, যদি ওকে না থাকে আপনাকে যেটা করতে হবে সেম ভাবে রিডার ফ্রেন্ডলি যে আমরা একটা র্যান্ডম একটা ইউআরএল তৈরি করে দিয়েছি, এইভাবে আপনাকে তৈরি করে দিতে হবে। কোথায় কোথায় সমস্যা আছে এটা আপনাদেরকে মেকশিওর করতে হবে। এরপর আমরা বলছি রিলেভেন্ট। রিলেভেন্ট মানে হচ্ছে কন্টেন্টের ভিতরে রিলেভেন্ট যে কোনো বিষয়, কন্টেন্টের ভিতরে রিলেভেন্ট কি থাকে। দেখেন এই যে কন্টেন্টটা আমরা লিখেছি, এটার সাথে রিলেভেন্ট কি আছে? ইমেজটা আছে, তাই না? তো আপনাকে মেকশিওর করতে হবে আপনি যে কন্টেন্টটা লিখছেন এটার সাথে ইমেজটা আসলে যায় কিনা। আপনাকে মেকশিওর করতে হবে আপনি যে কন্টেন্টটা লিখছেন এটার সাথে এই ইমেজটা যায় কিনা। এবং এখানে দেখেন সোশ্যাল শেয়ারিং, যদিও এটা নিয়ে আমরা পরে কথা বলবো। মূলত আপনাকে কন্টেন্টের সাথে ইমেজটা যায় কিনা এবং বিভিন্ন কন্টেন্টের সাথে বিভিন্ন ইমেজ। যেমন এখানে, আচ্ছা যদিও এটা একটা এক্সাম্পল দিচ্ছে, এটা আমরা আনি। মূলত যেমন এখানে ডিজিটাল মার্কেটিং, দেখেন এই ডিজিটাল মার্কেটিং এর লেখাটার সাথে ভিতরের কোর্সের যে ব্যানার এটার সাথে মিল আছে কিনা, এগুলো টেস্ট করাকে আমরা বলছি রিলেভেন্ট। মানে কন্টেন্টের সাথে রিলেভেন্ট কিন্তু ব্যানার। হ্যাঁ, তো আপনাকে ব্যানার বা ভিডিও এগুলো প্রাসঙ্গিক কিনা এটার রেজাল্ট আপনাকে জানতে চাওয়া হচ্ছে। তো আপনি এখানে রিলেভেন্ট কিনা আপনি দিয়ে দিবেন ওকে। আচ্ছা, অল্টা ট্যাগ। অল্টা ট্যাগ হচ্ছে, দেখেন কোন একটা ওয়েবসাইটের অল্টা ট্যাগ, এবং সেই অল্টা ট্যাগ গুলো আমরা দেখতে গেলে একটা ছবির ভিতরে ইন্সপেক্ট করেও দেখতে পারবো। এটাকে যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে আমরা এখানে দেখতে পারবো, দেখেন এই যে ইমেজের কিছু একটা এটার ভিতরে উপরে রাখলে কিছু একটা লেখা আমরা দেখতে পাচ্ছি না এখানে। এখানে দেখেন এই যে একটা ছবি, এই ছবির উপরে লেখা আছে কত কত বাই কত পিক্সেল, তাই না? এবং এখানে দেখেন আপনারা যদি দেখতে পারেন, আমি একটু আপনাদের এই স্ক্রিনে মনোযোগ আকর্ষণ করব। এটার একটা নাম রয়েছে, এই যে ইমেজটা, এটার নাম হচ্ছে ডব্লিউপি কন্টেন্টের ভিতর আপলোড এবং আনটাইটেল একটা, এই যে আনটাইটেল 1 লেখা রয়েছে। আমি মাউসটা দিয়ে দেখাতে পারছি না, বাট যেটা শো হয়েছে উপরে যে টেক্সটটা এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনটাইটেল 1800 নামে একটা ইমেজ। এটাকে আমরা বলছি অল্টা ট্যাগ। একটা ছবির একটা অল্টা ট্যাগ কিন্তু দেয়া যায়। হুম, তো আপনাকে এটা মেকশিওর করতে হবে। যেমন এখানেও আমরা এই ইমেজের কথা যদি বলি, এদিকে এই ইমেজের উপরে একটু তাকাবেন আমি মাউসটা যখন নিব। তো এখানে এই ইমেজের উপরে দেখতে পাচ্ছেন এই যে ডব্লিউপি পোস্ট ইমাজি লেজি লোডেড, তাই না? এটাও কিন্তু একটা অল্টা ট্যাগ। সো এই অল্টা ট্যাগ গুলো আপনাকে রাইট নেম মেনশন করে দেয়া আছে কিনা এবং ট্যাগটা দেয়া আছে কিনা। কোন একটা ইমেজ যখন আমরা গুগলে সার্চ করি, আমি যদি এভাবে দেখাতে চাই, লাইক আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং লিখে আপনি গুগলে সার্চ করেন এবং সেটা ইমেজ ক্যাটাগরিতে যদি আপনি সার্চ করেন, এই ছবিটা এখানে কেন আসলো কেউ বলতে পারবেন? এই ছবিটা এখানে কেন আসতে হলো? আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করলাম, এই ইমেজটা এখানে কেন আসছে? অনেকগুলো রিজনের ভিতর একটা রিজন হচ্ছে অল্টা ট্যাগ। মানে এই ছবিটা যখন কোন একটা ওয়েবসাইটে আপলোড করা হয় তখন সেই ইমেজের অল্টা ট্যাগটা দিয়ে দেওয়া হয়। এবং ইমেজ অপটিমাইজেশন যেটাকে আমরা বলি, বেসিক ইমেজ অপটিমাইজেশন, এটা যদি আপনি করেন তাহলে এটা গুগলের সার্চ রেজাল্টে আপনার ইমেজটাকে এগিয়ে রাখে। সো এই অল্টা ট্যাগ গুলো ঠিকঠাক দেয়া আছে কিনা এটা আমাদেরকে জাজ করতে হবে। তো এটা আমরা ইন্সপেক্ট করে করেও দেখতে পারবো বিভিন্ন ওয়েবসাইট থেকে। সো অল্টা ট্যাগ আমরা এখানে নট ওকে দিয়ে দিব, তাই না? কারণ আমরা সেখানে অল্টা ট্যাগটা রাইট ওয়েতে দেখতে পারি নাই। নিড টু চেঞ্জেস, মানে অল্টা ট্যাগ গুলো চেঞ্জ করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমার কন্টেন্টের বিষয়। এবং এই কন্টেন্টের বিষয়ে আমি আবারও বলছি,
একটা ওয়েবসাইটের যখন আপনারা এই কাজগুলো করবেন, একটা প্রজেক্ট যখন করবেন, সব থেকে বেশি পরিশ্রম হবে আপনার এই কন্টেন্টের পার্টগুলোতে। তার কারণ হচ্ছে গাইজ, আমি আবারও বলছি, কন্টেন্টের ইউজেবিলিটি যদি আপনি জানেন, সেটা কিন্তু আপনার টোটাল প্রজেক্টের 50%। একটা স্ট্রং এসইওর 50% কাজ কিন্তু এই কন্টেন্ট থেকে হয়ে যায়। এটা আপনাদেরকে জানতে হবে। ওকে, সো নেক্সট স্টেপগুলো আছে কি দেখি আমরা। কন্টেন্ট আমরা দেখলাম, কিওয়ার্ড ফোকাস। ওকে, কিওয়ার্ড ফোকাস এটা একটু আমরা নেই। কিওয়ার্ড ফোকাস, তো কিওয়ার্ড ফোকাসে আমরা কি কি বলছি একটু আলোচনা করা যাক। কিওয়ার্ড ফোকাসে আমরা বলছি প্রথমেই যেটা, সেটা হচ্ছে ইউজ টার্গেটেড কিওয়ার্ডস। টার্গেটেড কিওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে কিনা, টার্গেটেড কিওয়ার্ড ইউজ করা হয়েছে কিনা এটা আপনারা কিভাবে বুঝবেন? একটা ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন, একটা ওয়েবসাইটে ঢোকার পরে আপনি যখন একটা কোর্সে ঢুকতে পারেন, অ্যাবাউট, নিউজ, মিডিয়া, ব্লগ, বিভিন্ন সেকশনে আপনি ঢুকতে পারেন। বাট এই যে একটা পেজে আমরা ঢুকছি বা একটা কোর্সে আমরা ঢুকছি, এইটাতে আসলে টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে কিনা এটা আপনি, যেমন আমি যদি এখানে লিখি, ইমেজে না, সমস্ত কিছুতে লিখবো ডিজিটাল মার্কেটিং শিখবে সবাই। ডিজিটাল মার্কেটিং আমি শিখবে সবাই লিখলাম। ওকে, দেখেন আমি এখানে কি লিখছি, ডিজিটাল মার্কেটিং শিখবে সবাই, বা শিখবে সবাই ডিজিটাল মার্কেটিং লিখি, একটা পারফেক্ট কিওয়ার্ড হোক। শিখবে সবাই ডিজিটাল মার্কেটিং, এটা লিখে আমি সার্চ করলাম। এখন এটা প্রথমে কি আসতেছে দেখেন, প্রথমেই চলে আসতেছে শিখবে সবাই .com/courses/digital marketing। এইটার রেজাল্টে কেন আসতেছে জানেন? এটার অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে আমাকে কি ইউজ করা হয়েছে, টার্গেটেড কিওয়ার্ডটা আমার এখানে আছে। এবং আপনি সেকেন্ড রেজাল্টও যদি দেখেন, এখানে দেখতে পারবেন ডিজিটাল মার্কেটিং অনলাইন। আমি এখানে ক্লিক করি, এরপর আপনি থার্ড রেজাল্টও দেখতে পারবেন, এসইও অ্যান্ড ওয়ার্ডপ্রেস। এরপরে হচ্ছে শিখবে সবাই, শিখবে সবাই ফেসবুক পেজ, শিখবে সবাই পোস্ট, তাই না? অনেকগুলো বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যেটা বলছি সেটা হচ্ছে, আমি যখন একটা কোর্সে, আমি যখন যে কোনো একটা রেজাল্ট আমি পাচ্ছি, এইটার ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই মেকশিওর করতে হবে সেটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড বেজ আছে কিনা। এইভাবে আপনি র্যান্ডমলি অনেক কিছু দিয়ে চেক করতে পারেন। শুধু যদি শিখবে সবাই লেখেন সমস্যা নেই, শুধু শিখবে সবাই লিখে গুগলে সার্চ করলে প্রথমে কিন্তু শিখবে সবাইটা আসতেছে। কেন? এটা টার্গেটেড কিওয়ার্ড। এবং আপনি সেকেন্ড থার্ড রেজাল্ট যত যাই দেখবেন, সবই কিন্তু শিখবে সবাই রেজাল্টই দেখবেন। শিখবে সবাই ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন কিছু, তার মানেই হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড গুলো এখানে ব্যবহার করা হয়েছে। শিখবে সবাই একটা কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের সাথে টার্গেট করে যদি কেউ সার্চ করে, তাহলে সে রেজাল্ট গুলো দেখতে পারবে সমস্ত শিখবে সবাই ডিজিটাল প্রেজেন্স। তো এটাকে আমরা বলছি টার্গেটেড কিওয়ার্ড। কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা ওয়েবসাইটের ভিতরে এরকম টার্গেটেড কিওয়ার্ড রাখা হয়, এবং সেটা পোস্ট ক্রিয়েশনের সময় যদি আপনি খেয়াল রাখেন এই টার্গেটেড কিওয়ার্ডের বিষয়, তাহলে আপনি রেজাল্ট গুলো অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। যেমন আমি যদি এখানে এন আলম মুন্না লিখি, লিখে আমি গুগলে যদি সার্চ করি, প্রথমে কি দেখাচ্ছে আমাকে? ফার্স্টে আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে, তাই না? প্রথমে আমার ওয়েবসাইট দেখাচ্ছে munnaruz.com, সেকেন্ড রেজাল্টে দেখাচ্ছে কি লিঙ্কডইন, থার্ডে হচ্ছে আমার লিঙ্কডইন, ফোর্থে টুইটার, ফিফথে হচ্ছে শিখবে সবাই ওয়েবসাইট, এরপরে হচ্ছে কি allevents.com, ইভেন্টস ইন ঢাকা, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ, আচ্ছা এটা একটু দেখি, আই ডোন্ট নো যে ওয়েবসাইটটা কি, allevents.in। আচ্ছা এটা হচ্ছে allevents.in, এটা হচ্ছে এটাও শিখবে সবার ইভেন্ট, বাট অল ইভেন্ট আরেকটা ওয়েবসাইট থেকে ইভেন্ট আসলে দেওয়া হয়েছে। এনিওয়ে, সো এটা আমার নাম দিয়ে আপনি যখন গুগলে যখন সার্চ করবেন, তখন এই রেজাল্টগুলো র্যান্ডমলি আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এরপরে আরো অনেক, যেমন এখানে অনেক ভিডিও দেওয়া রয়েছে, ওয়েবসাইট ছবিও দেওয়া রয়েছে, গুগলে সার্চ করলে এগুলো পাওয়া যাবে। তো এইটা কেন দেখাচ্ছে? এইটার পিছনে কিন্তু একই স্টোরি। ওকে, তো এইটার পিছনে যে স্টোরিটা, সেটা হচ্ছে আমরা বলছি টার্গেটেড কিওয়ার্ড গুলো এখানে ব্যবহার করা হয়েছে। তো শিখবে সবার ক্ষেত্রে আমরা এটা ওকে দেখতে পাচ্ছি, রাইট? আই হোপ যে আমরা বুঝতে পেরেছি বিষয়টা। 2-1 ম্যাক্সিমাম কিওয়ার্ড পোস্ট, মানে একটা পোস্টের ভিতরে সর্বোচ্চ আপনি টার্গেটেড কিওয়ার্ডটা দুইটা ব্যবহার করতে পারবেন। আমি আবারও বলছি, কোন একটা পেজে বা কোন একটা পোস্টে, নট পেজ, ইটস এ পোস্ট, রাইট?
একটা পোস্টের ভিতরে আপনি টার্গেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো দুইটার বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। একটা রাখা বেটার, দুইটা আপনি দুইটার বেশি ব্যবহার করবেন না, করতে পারবেন না তা না, ব্যবহার করবেন না। যদি করেন সেটা আসলে মিসগাইডেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইটে কোনো একটা পোস্ট আমরা যখন লিখছি ব্লগ পোস্টের জন্য বা আদার্স কোনো পোস্টের জন্য, তখন আমরা মেক শিওর করব যে আমরা আমাদের ওয়েবসাইটে যেটা করছি সেটা দুইটা কিওয়ার্ড বেজ একটা পোস্ট লিখছি। আপনি যখন একটা পোস্ট লিখবেন, ইভেন যারা কন্টেন্ট রাইটার, কন্টেন্ট যারা রাইট করছেন, একটা টপিক নিয়ে যখন লিখবেন ট্রাই করবেন দুইটা কিওয়ার্ড রাখা, যে দুইটা শব্দ আপনি অনেকবার ব্যবহার করতেছেন আপনার কন্টেন্টের ভিতরে, সেই দুইটা শব্দই অনেকবার ব্যবহার করছেন আপনি। এটাকে আমরা বলছি ফোকাসিং টার্গেটেড কিওয়ার্ড। তো এখানে আপনি যদি টেক্সটটা খেয়াল করেন, এটা যেমন আমরা যদি সিএসএস বা ফ্লেক্স বক্সটা ধরি, এখানে অনেকবার সিএসএস বা ফ্লেক্স বক্সটা অনেকবার লেখা আছে, আপনি এটা খেয়াল করলেই বুঝতে পারবেন অনেকবার লেখা আছে, তাই না? তার মানে কি, দ্যাট ইজ ওকে। বাট এটা আমরা জাস্ট র্যান্ডমলি একটা পোস্ট ক্লিক করেই আমরা রেজাল্ট জানিয়ে দিতে পারবো না, আমাদেরকে অনেকগুলো পেজ, অনেকগুলো পোস্ট আমাদের ক্লিক ডাউন করে দেখাতে হবে। তো আমরা ওকে লিখছি এখানে। অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিংটা কি? যখন আপনি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেন এবং অন্য রেজাল্ট পেয়ে যান, তাই না? টার্গেটেড কিওয়ার্ডে আমরা এক্সাক্ট রেজাল্ট পেয়েছিলাম, যখন আপনি একটা কিওয়ার্ডের ভিতরে, যেমন আমি যেটা বললাম যে দুইটা কিওয়ার্ডে বেশি ইউজ করবেন না, সো দুইটা এর বেশি কিওয়ার্ড ব্যবহার করা, 10টা কিওয়ার্ড ব্যবহার করা, আবার হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার না করা, এই টোটাল জিনিসগুলোকে আমরা বলছি কিওয়ার্ড স্টাফিং। যখন আপনি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছেন, আপনার লেখার ভিতরে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং ফোকাসিং কিওয়ার্ড গুলো অনেক বেশি, টার্গেটেড কিওয়ার্ড অনেক বেশি, এই টোটাল প্রজেকশনটাকে আমরা কিওয়ার্ড স্টাফিং বলছি, এবং এখানে বলা হচ্ছে অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। তো এখানে আমরা চেক আউট করে আমরা রেজাল্টটা দিব, যেটা আমি র্যান্ডমলি এখন ওকে লিখে দিচ্ছি। এটা আপনাকে চেক আউট করতে হবে কিন্তু সেই সেম, আপনি প্লাগরিজম দিয়েও চেক করতে পারবেন। এরপর হচ্ছে পলিশ মাই রাইটিং, ওয়েবসাইটটা থেকে আপনি এই যে এখানে পলিশ মাই রাইটিং, এখান থেকে আপনি চেক আউট করতে পারবেন যে আমার এক একটা শব্দ আসলে কতবার ব্যবহার করা হচ্ছে। অথবা অথবা আপনি যেমন আরো একটা সহজ উপায় বলে দিই, আপনি একটা ওয়েবসাইটে ঢুকেছেন, কন্ট্রোল এফ ক্লিক করেন আপনি, মানে ফাইন্ড, এটা আমরা সবাই জানি তাই না? এটার ভিতরে আপনি লেখেন ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স লিখে আপনি জাস্ট দেখেন এই যে কতবার লেখা হয়েছে, দেখেন একবার, 2 3 4 5 6 7, তাই না? 7বার লেখা হয়েছে, তার মানে হচ্ছে কি এটা ইটস ওকে, 7বার লেখা হয়েছে, ইটস ওকে। এরপরে আমরা কি দেখতে পারি? এরপরে আমরা দেখতে পারি সিএসএস। সিএসএস কতবার লেখা হয়েছে? এখানে দেখেন 3বার। তো এইভাবে আমরা চেক আউট করতে পারি যে কোনো একটা কিওয়ার্ড ওভার রিঅ্যাক্ট হয়ে গেছে কিনা, ওভার স্টাফিং হয়ে গেছে কিনা, এইভাবে আমরা চেক আউট করতে পারি। সো এটাও চেক আউট করে আমাকে রেজাল্টটা দিতে হবে ওকে, যেটা আমি দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে ফ্যাক্ট। আমাদের কিওয়ার্ডের উপর ফোকাস রাখতে হবে। আমরা একটা ওয়েবসাইট যখন যাচ করব বা সেটাকে যখন আমরা র্যান্ডমলি একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে দেখি, অন পেজ এবং অফ পেজ এসইও। এটার ভিতরে 4টা বিষয় রয়েছে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি অন পেজ এবং অফ পেজ এসইও, এটা আপনাকে চেক আউট করতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আমি একটু শর্টলি ব্রিফ করব। যেমন হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে আমরা ইনশাল্লাহ এটা ট্রাই করব অন পেজ এবং অফ পেজ এসইওটা আরো ভালোভাবে বোঝানোর আপনাদের। আচ্ছা, প্রথমে আমরা বলছি পেজ টাইটেল। আপনি কোথায় আছেন এখন? আপনি আছেন হচ্ছে, চিন্তা করেন অল কোর্সে আপনি আছেন, অল কোর্সের ভিতর ডিজিটাল মার্কেটিং এ আছেন, তাই না? এখন আপনি একটু এটা লোডটা নেয়ার পরে আপনি একটু এখানে ক্লিক করেন না, বা মাউসটা একটু নিয়ে এখানে রাখেন, একেবারে ওয়েবসাইট যেখানে আপনি দিয়েছেন সেখানে। ওকে, এখানে, তো এখানে আমরা প্রথমে যেটা করব, আমরা আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের উপরে আমরা এরকম মাউসের কার্সরটা যদি রাখি, আচ্ছা আমার মনে হয় যে কেউ আমাকে মিউট করার চেষ্টা করতেছে বারবার, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। ডোন্ট ডু ইট। তো আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইটে ঢুকে আমরা এখানে মাউসের কার্সরটা আমরা রাখবো এবং দেখতে পারবো সেখানে দেখেন শিখবে সবাই, এভরিওয়ান উইল লার্ন শিখবে সবাই .com, তাই না? এটা একটা পেজের টাইটেল, এটা একটা পেজের টাইটেল। সো আমি ইন দা আদার হ্যান্ড আমি প্রথম আলোতেও ঢুকতে চাই, একটু প্রথম আলো .com এ ঢুকলাম।
তো এখানে আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে ঢুকবো। আচ্ছা, এটা লোড নিয়ে হোক। এখানে গাইজ দেখেন, আমি কিন্তু প্রথম আলোতে যখন আছি, শুধুমাত্র প্রথম আলোতে আছি, ভালো করে খেয়াল করবেন বিষয়টা। তখন আমি যদি মাউসটা নিয়ে এই যে এখানে যদি রাখি উপরে, কি আসতেছে? শুধুমাত্র প্রথম আলো, লেটেস্ট অনলাইন, বাংলা, ওয়ার্ল্ড নিউজ, বিডি, স্পোর্টস, ফটো, ভিডিও, অনেক কিছু আসতেছে লেখা, তাই না? বিনোদনে আপনি ক্লিক করেন, বিনোদনে ক্লিক করার পরে আবারও সেই পয়েন্টটা সেখানে নেন, পয়েন্টটা সেখানে নিয়ে দেখবেন বিনোদন, তাই না? মানে পেজ টাইটেল, আমি যেটা বলতে চাচ্ছি, একটা পেজের টাইটেলটা কি সেটা আপনি দেখতে পারবেন এখানে মাউসের কার্সরটা নিলে, তাই না? এইটা যদি আমি শিখবে সবাইতে চিন্তা করি, শিখবে সবাইতে যদি আমি এখন ডিজিটাল মার্কেটিং পেজের ভিতরে আছি, তাই না? আপনি যদি মাউসটা এখানে নেন, পেজ টাইটেল ঠিক আছে, এখানে ঠিক নাই। তার কারণ কি? এটা হোম পেজেও যেটা ছিল, আমি যদি হোম পেজে ক্লিক করি, হোম পেজে যেটা ছিল এখানেও সেম তাই, একই জিনিসই আমাকে শো করতেছে, নো চেঞ্জ। তার মানে হচ্ছে আমার পেজের টাইটেলটা ঠিক নেই, রাইট? তো আমাদেরকে এখানে কি দিতে হবে? পেজ টাইটেল নট ওকে, নট ওকে, নিড টু আপডেট। মানে পেজ টাইটেল কিন্তু শিখবে সবাই পেজগুলোতে ঠিকঠাক দেয়া নেই পেজ টাইটেল। আচ্ছা, এরপর আমরা কি বলছি দেখেন, কিওয়ার্ড অন, কিওয়ার্ড ইন পেজ ইউআরএল। মানে আপনার পেজের ইউআরএল এর ভিতরে কিওয়ার্ডটা দেয়া আছে কিনা। শিখবে সবাইতে যেমন আমি যদি ঢুকি, এখানে দেখেন অল কোর্সের ভিতরে, অল কোর্সের ভিতরে আমি ঢুকবো, তারপরে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এ যদি ক্লিক করি, এখন এই যে ইউআরএলটা আছে না, আমরা উপরে দেখতে পাচ্ছি ডোমেনের ঘরে যে ইউআরএলটা আছে, এটার ভিতরে কি কিওয়ার্ড দেয়া আছে কোনো? আমরা কি দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, একটা কিওয়ার্ড কিন্তু দেয়া আছে, তাই না? খেয়াল করতে হবে, এখানে ইউআরএল এর ভিতরে একটা কিওয়ার্ড দেয়া আছে। সো এটাকে আমরা বলছি যে আপনি যে কোনো পেজে ক্লিক করেন না কেন, সেখানে কিওয়ার্ড বেস ইউআরএল আছে কিনা। সো এটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ আছে, ইউআরএল এর ভিতর কিওয়ার্ড আছে। তো এটাকে আমরা কি লিখবো? কিওয়ার্ড ইন পেজ ইউআরএল আমরা দিব ওকে। মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনটা কি গাইস? সেম থিং, একটু আগে আমরা বলছিলাম, আপনি যখন বিনোদনে ক্লিক করবেন প্রথম আলো ডট কম এর, এখানে যখন মাউসটা আপনি রাখবেন, তখন আপনি কি দেখতেছেন? বিনোদন প্রথম আলো, আর কিছু দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। ইন দ্য সেম থিং, আপনি শুধুমাত্র প্রথম আলোতে যখন ক্লিক করবেন, তখন আপনি দেখতে পারবেন যে এটাও সেম, আর কিছু আসতেছে না, শুধুমাত্র একটা টাইটেল আসতেছে। এখন শিখবে সবাইতে যদি আমি একটু মাউসটা রাখি, এটার হোম পেজে যদি যাই, তখন আমি সেম দেখতে পাচ্ছি, একটা টাইটেল আসতেছে। ইন দ্য আদার হ্যান্ড, যদি আমরা গুগলে সার্চ করি, গুগলে কি লিখে সার্চ করব? লাইক আমরা হচ্ছে শুধুমাত্র শিখবে সবাই লিখে আমরা গুগলে সার্চ করব অনলি। এখন এখানে দেখেন, শিখবে সবাই লিখে সার্চ করার সাথে তো উপরে ডোমেইন নেমটা কিন্তু উপরে গাইজ শিখবে সবাই ডট কম, আর কিছু না, বাট নিচে কিছু জিনিস আসতেছে, তাই না? এইখানে আমরা দেখতে পাচ্ছি শিখবে সবাই এভরি উইল লার্ন, এভরিওয়ান উইল লার্ন, এটাকে আমরা বলছি পেজের মেটা টাইটেল। কি বলছি এটাকে আমরা? মেটা টাইটেল। এবং এটার নিচে যে লেখাটা আছে, এই যে উইথ থেকে শুরু করে এনিওয়ান ইন, এনিওয়ান ইন এনি, এই যে কথাটা, এটাকে আমরা বলতেছি মেটা ডেসক্রিপশন। ওকে, আই হোপ যে আমি ক্লিয়ার। আরো একটা সুন্দর এক্সাম্পল যদি আপনাদেরকে আমি দেখতে চাই, এনালম মুন্না লিখে আবার সার্চ করব গুগলে। এনালম মুন্না কে? মুন্নারুজ ডট কম নামে একটা ওয়েবসাইট রয়েছে। এনালম মুন্না মেন্টর ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও, এটা হচ্ছে আমার পেজের টাইটেল, মানে আমার ওয়েবসাইটের টাইটেল। এরপরে নিচে আসেন, কি লেখা আছে? এনালম মুন্না, ইটস মুন্না হেয়ার, অ্যান এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটার, কন্টেন্ট মার্কেটার অ্যান্ড বুল্ড এ পারফেক্ট এসইও সার্ভিসেস। এইটা হচ্ছে আমার মেটার ডেসক্রিপশন। সো আপনি আপনার যে ওয়েবসাইটটা নিয়ে আপনাকে কাজ করতে দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটটাতে আপনি চেক আউট করবেন, সেটা হচ্ছে কি শিখবে সবাই, সেটা লিখে আপনি সার্চ করবেন, এবং এখানে মেটা ডেসক্রিপশন আছে কিনা এটা আপনাকে মেক শিওর করতে হবে। অনেক ওয়েবসাইট থাকে যে সেখানে নেই, অনেক ওয়েবসাইট আছে, বাট আপনাদেরকে থাকতে হবে। মেক শিওর করবেন যে আমার ডেসক্রিপশনটা আছে। তার কারণ হচ্ছে এখানে যদি ডেসক্রিপশন না থাকে, গুগল কিন্তু আপনার সাইটটা পেনাল্টি দিয়ে আরো পিছনে দিয়ে দেয়, তার কারণ আপনি গুগলের যে ইউজার এক্সপিরিয়েন্সটা এটা আপনি মেনটেন করছেন না। সো অবশ্যই মেটা ডেসক্রিপশন আপনার ওয়েবসাইটে থাকতে হবে। তো মেটা ডেসক্রিপশন ইজ ওকে। আর মেটা টাইটেল নিয়ে অলরেডি আমরা কথা বলে ফেলেছি, আপনারা জানেন যে মেটা টাইটেল কোনটা। মেটা টাইটেল হচ্ছে এই যে উপরে শিখবে সবাই এভরিওয়ান উইল লার্ন, এই টোটাল যে লাইনটা, এটাকে আমরা বলছি মেটা টাইটেল। ওকে, তো এটা আমরা কি বলবো? এটাকে আমরা ওকে বলছি, এখানে মেটা টাইটেল ইজ ওকে। তো আমাদের কাজ হয়ে গেল অন পেজ এবং অফ পেজ এসইওর জেনারেল চেকিংটা, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপরে কি রয়েছে গাইস? এরপরে রয়েছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া আমরা কপি করলাম, সোশ্যাল মিডিয়া কপি করলাম। এর সাবটাইটেল গুলো কি কি রয়েছে দেখেন, এর সাবটাইটেল রয়েছে 4টা।
আমরা একটু পেস্ট করে দিই এখানে। ওকে, সো আমরা এখানে যেটা আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে এখানে আমাদের কি দেখাচ্ছে, চারটা অপশন আমাদের দিয়েছে। লেটস সি। নাম্বার 1, লিঙ্কড ইজ অর নট। সোশ্যাল মিডিয়া কি লিঙ্ক করা আছে কি না। চলে যান আপনি, সেম থিং, আপনি ওয়েবসাইটে ঢুকেন, এখানে ফেসবুকে আপনি ক্লিক করেন। আপনাকে কি ফেসবুকে নিবে, এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করে আপনি কি দেখতে পাচ্ছেন, শিখবে সবার ফেসবুক পেজটাতে আপনি চলে গিয়েছেন, তাই না? সেম থিং, আপনি ইউটিউবে ক্লিক করেন, আপনাকে কি ইউটিউবে নিচ্ছে? যদি নিয়ে থাকে, ইউ আর অন এ রাইট প্লেস, রাইট? এরপরে আমরা এইভাবে প্রত্যেকটা জিনিস ক্লিক করব। এরপরে আমরা নিচেও অনেক সোশ্যাল মিডিয়া গুলো নিচে যেমন লিঙ্ক করা আছে, আপনাকে এগুলো চেক আউট করতে হবে যেগুলো লিঙ্ক করা আছে কিনা, ইয়েস অর নো, এই কোশ্চেনটা আমরা করব। এবং আমরা কি দেখতে পাচ্ছি, কোশ্চেন করে ইয়েস মানে ওকে, লিঙ্ক করা আছে। শেয়ার বাটন অ্যাভেলেবেল কিনা, সোশ্যাল মিডিয়াতে শেয়ার বাটনটা অ্যাভেলেবেল কিনা। আপনি আবার ওয়েবসাইটে ঢুকবেন, আপনি এটার চেক আউট করার জন্য সব থেকে বেস্ট সলিউশন, আপনি ব্লগের ভিতরে ঢুকবেন এবং ব্লগের ভিতরে যে লেখাগুলো থাকবে, যে কোনো একটা লেখা আপনি ঢুকেন, সেখানে ঢুকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্লগ পোস্ট, এটা যদি আমি শেয়ার করতে চাই সোশ্যাল মিডিয়াতে, আপনারা কি করেন, এই ইউআরএলটা কপি করেন, আপনার ফেসবুকে যে পেস্ট করে দেন। বাট এখান থেকে সরাসরি শেয়ার করার কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনি কন্টেন্টের ভিতর যদি ক্লিক করেন, আপনি এখানে দেখেন শেয়ার নামে একটা বাটন আছে, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন সব জায়গায় শেয়ার করতে পারবেন। তো আমি এই ফেসবুকে শেয়ারে যদি ক্লিক করি, আমাকে নতুন একটা ইন্টারফেস দেখাবে, নতুন একটা উইন্ডো ওপেন হবে এবং সেখানে আমাকে সরাসরি যেটা করবে, ফেসবুকে রিডাইরেক্ট করবে অটোমেটিক্যালি। আমরা একটু ওয়েট করি এটার জন্য, দেখি ঠিকঠাক কাজ করছে কিনা, কারণ এটা আমাদের রিপোর্ট করতে হবে। ওকে, সো ইটস লোডিং। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকে অটোমেটিক্যালি লোড নিয়ে নিয়েছে, তাই না? এবং এখানে কিন্তু এই যে শিখবে সবাই যে পেজটা আছে এবং এই ব্লগ সাইটটা সহকারে, ব্লগ সাইটটা আসছে না যদিও, ওয়েবসাইটটা চলে আসতেছে, মানে শেয়ার বাটনটা অ্যাড করা আছে। ওকে, শেয়ার বাটনটা যদি অ্যাড করা থাকে তাহলে আপনাকে কি বলতে হবে, এখানে ইয়েস বলতে হবে। শেয়ার বাটনটা কাজ করতেছে, তার মানে ওকে। এরপরে ব্লক শেয়ারিং, তাই না? তো ব্লক শেয়ারিংটা আমরা দেখলাম গাইজ, এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম এটা ব্লক শেয়ারিং। আর শুধু শেয়ারটা কোনটা? শুধু শেয়ার হচ্ছে আপনি সরাসরি এই লিঙ্কটা নিয়ে যান এবং ফেসবুকে, আমি যদি চাই ফেসবুকে একটু পোস্ট করতে, লেটস সি, ফেসবুকে আপনি এখানে পোস্ট করে দেন। লিঙ্কটা যদি আপনি পেস্ট করে দেন তাহলে আপনাকে একটা ইন্টারফেস দেখাবে, নতুন একটা ইন্টারফেস। আমরা আবার একটু পেস্ট করি। আচ্ছা, সো এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে কাজ করছে নাকি করছে না? কাজ কিন্তু করতেছে না গাইস। আমরা যদি বলি এই ইউআরএলটা যেটা আমরা কপি করে নিয়েছি, সেইটা আমরা একটা ব্লগ শেয়ার করতে চাচ্ছি, তাই না? আমরা তো ওয়েবসাইট শেয়ার করতে চাচ্ছি না। তো আমরা এটা কেটে দিই, আবারও একটু পেস্ট করি, দেখি আমাদের বোঝার কোনো ভুল আছে কিনা। আমরা একটু যদি পেস্ট করে দিই, একটু ওয়েট যদি করি এটার পিছনে, তো সোশ্যাল মিডিয়ার যে শেয়ারটা সেটা কাজ করছে না, রাইট? এটাতে একটু ঝামেলা রয়েছে। তো আমরা কি করব, এটা অবশ্যই আমাদের রিপোর্টিং এ দিয়ে দিতে হবে যে শেয়ার বাটন ইজ নট ওকে, নট ওকে, নিড টু ফিক্স। আর ব্লক শেয়ারিং ইজ ওকে। অ্যাক্টিভ অ্যান্ড এঙ্গেজড, এটা কি অ্যাক্টিভ অ্যান্ড এঙ্গেজ আছে কিনা আপনাকে দেখতে হবে। এই পোস্টটা যেটা আপনি পড়লেন একটু আগে, সেটা লাস্ট ডেট কবে, অক্টোবর 25, 2019, মানে অ্যাক্টিভ কিন্তু সে, এরপরে এর আগে কিন্তু মানে এরপরে কোনো পোস্ট আপডেট হয়নি, তার মানে কি এটা কিন্তু অ্যাক্টিভ অ্যান্ড এঙ্গেজ না। এবং অ্যাক্টিভ অ্যান্ড এঙ্গেজ দেখতে গেলে আপনি লাস্ট পোস্ট, ডেট অফ পোস্টও যেমন দেখতে পারবেন, সেম ভাবে এখানে নিচে কোনো কমেন্ট আসতেছে কিনা। এখানে কিন্তু ব্লগ পোস্টে কমেন্ট থাকে লাইভ। যেমন যদি আমার ওয়েবসাইটটা আমি দেখাতে চাই, munnaruz.com এ যদি আমরা একটু ঢুকি, অ্যাজ এ ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে এখানে দেখাতে চাচ্ছি। ওকে, সো আমি আমার ওয়েবসাইটটাতে ন্যাচারালি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে ঢুকবো এখানে, এবং আপনাদেরকে দেখাবো রেজাল্টটা, যে ব্লগ পোস্টে কিভাবে কমেন্ট গুলো আসে। এটা র্যান্ডমলি যে কেউ করতে পারে। আমরা যদি এটা ভালো এক্সাম্পল দেখতে চাই, লাইক আমি প্রথম আলো.com এ ঢুকবো, আপনি যে কোনো একটা নিউজে ক্লিক করেন, এনি নিউজ, এনি নিউজে ক্লিক করে আপনি নিচে যান, এখানে দেখেন এই যে কমেন্ট করার সুযোগ আছে, অনেকগুলো কমেন্ট চলে আসতেছে এখানে, রাইট? তো এখানে হচ্ছে এগুলোকে আমরা কি বলছি, ব্লক কমেন্টিং।
মানে আমরা এখানে কমেন্ট করতে পারছি কিনা। সো এখানে আমাদের এঙ্গেজমেন্ট আছে কিনা, আপনাকে ওই রিপোর্টটা এখানে বলা হয়েছে। অ্যাক্টিভ অ্যান্ড এঙ্গেজ, নো, এটা আমরা দিতে হবে নো, নিড টু ফিক্স, রাইট, শর্ট। তো আমরা এটা সোশ্যাল মিডিয়ার পার্টটাও অলরেডি দেখে ফেলেছি, এখানেও আমাদের কাজ শেষ। আমরা এটাকে একটা বক্সে আটকে দিব এবং এরপরে আমাদের রয়েছে কি দেখেন, মোবাইল ফ্রেন্ডলি কিনা। এটা বেসিক্যালি আর আমাদের করতে হবে না, এটা নতুন করে সেকশন তৈরি করতে হবে না। আমাদের মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা আমরা চেক করতে পারবো কোথা থেকে, এখান থেকে আমরা যদি ক্লিক করি search.google.com, এখানে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, সেটা কি শিখবেসবাই.com, তাই না? কোন ডোমেইনে আমরা গিয়েছি দেখেন, search.google.com/test/mobile friendly। এখানে আপনি যদি শিখবে সবাই লিখে এন্টার ক্লিক করেন, এটা গুগল থেকে অটোমেটিক্যালি র্যান্ডমলি এটা টেস্ট করা হবে, মোবাইল ফ্রেন্ডলি টেস্ট কতটুকু। যদিও এটা আপনাদের একটু আগে আমি দেখিয়েছি ইন্সপেক্ট করে কিভাবে দেখা যায় মোবাইল ভিউ থেকে, বাট এটা আমরা সরাসরি গুগলের একটা পরিষেবা ইউজ করছি। তো লেটস সি এটা আমাদেরকে কি দেখায়। অ্যানালাইজিং চলছে। অলমোস্ট ডান, পিচিং পেজ অ্যান্ড রানিং টেস্ট। এইটা যেটা হয় গাইজ, এটা হচ্ছে পুরো সাইটটা মানে আসলে স্ক্যান করা হয়, আফটার দ্যাট আমাদেরকে রেজাল্টটা দেখানো হবে। We are waiting for the result. ওকে, সো এখানে আমাকে সরাসরি একটা গ্রিন মেসেজ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি। আমার যে পেজটা রয়েছে এটা মোবাইল ফ্রেন্ডলি, এখানে দেখেন একটা স্ক্রিনশট তারা দিয়ে দিয়েছে অটোমেটিক্যালি, এবং ইটস ওকে, মানে গ্রিন সিগন্যাল আমাদেরকে দিয়ে দিয়েছে। ইন দ্য আদার হ্যান্ড যদি আমি আমার আরেকটা সাইট দেখতে চাই, munnarus.com দিয়ে যদি আমি মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা এটা যদি চেক আউট করতে চাই, এটা একটু লোড নিবে এবং দুইটা ডিফারেন্স আপনাদেরকে দেখাবো। কারণ মুন্নারুস যে সাইটটা রয়েছে সাইটটা অনেকদিন ধরে ডেভেলপ করা হচ্ছে না, দ্যাট ইজ ওয়াই এটা মোবাইল ফ্রেন্ডলি অতটা ভালো নাও আসার কথা, দ্যাটস ওয়াই আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদের। ইন দ্য আদার হ্যান্ড আমরা আমাদের টপিকটা নিয়ে দেখি এখানে কি কি রয়েছে। মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা আপনাকে চেক করতে হবে, এটার ইউআরএল দেওয়া রয়েছে search.google.com/mobile test/mobile friendly। আর কিছু টুলস এর কথা আমরা এখানে বলবো, এই টুলস গুলো দিয়ে আসলে আমরা আমাদের সাইট গুলো টেস্ট করতে পারবো। মাই সাইট অডিটর নামে একটা সাইট রয়েছে, এটা একটু দেখাবো আপনাদের। আচ্ছা, সো আমার পেজটাও দেখাচ্ছে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, এটাও সামহাউ দেখাচ্ছে, যদিও এটা ইন্টারনালি কিছু কাজ আছে এখানে। এনিওয়ে, সো আমরা এখানে মোবাইল ফ্রেন্ডলি, ইটস ওকে, এটা আমরা লাস্ট কলামে দিয়ে দিতে পারবো এখানে মোবাইল ফ্রেন্ডলি, এটাও ক্যাটাগরিটাও সেম, সাব ক্যাটাগরিও সেম, এটা আমরা ওকে দিয়ে দিব এবং আমাদের কাজ এখানে শেষ, অডিটের কাজ। ওকে, অডিটের ইন জেনারেল কাজ শেষ। আরো যেটা হয় আমাদের কিছু টুলস এর ব্যবহার আমরা দেখাবো, যেমন মাই সাইট অডিটর আমরা যদি একটু ক্লিক করি, মাই সাইট অডিটর। এই মাই সাইট অডিটরটা কি, এখানে আপনি আপনার সাইটটা অ্যানালাইসিস করতে পারবেন। তো এখানে আমাদেরকে বলছে আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে আপনি লগ ইন করতে হবে ফার্স্টে, এবং আপনাকে ইউআরএলটা দিতে হবে, লগ ইন করে ঢুকলে ইটস বেটার। তো আমরা এখানে যদি লিখি শিখবেসবাই.com, এটা যদি আমরা লিখি উই আর স্ক্যানিং। আচ্ছা, এখানে আমাদেরকে কিওয়ার্ড দিতে, আচ্ছা কিওয়ার্ড এবং ইমেল দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। এটা জাস্ট আপনার সাইটের অডিট করতে পারবেন, সেম অ্যাজ আমরা যেটা একটু আগে করেছিলাম একটা সাইট থেকে, সেটা হচ্ছে আমাদের কোন একটা সাইট থেকে করেছি আমরা, webpagetester.org, ঠিক আছে। এটার ইউজেস অলমোস্ট সেম। মাই সাইট অডিটর, এসইও স্কোর কার্ড, গুগল সার্চ কনসোল, তারপর হচ্ছে স্টিম ফ্রগ, লাইট হাউস, ওয়েব পেজ টেস্ট, যেটা আমরা অলরেডি ওয়েব পেজ টেস্টে ব্যবহার দেখছি। এই সমস্ত টুলস এর মাধ্যমে আপনারা আরো কিছু র্যান্ডম রেজাল্ট আপনারা দেখতে পারবেন, এবং আরো কিছু কোয়ালিটি স্কোর, ইমেজের কিছু কারেকশন থেকে শুরু করে আপনার সাইটের কোনো ফিক্স, কোনো ইন্টারনাল কোডিং এর মিস আউট যদি থাকে, এই সমস্ত জিনিস মূলত আমাদের এই চেক আউট করার জন্য এই টুলস গুলো আমরা, এটা ছাড়াও মোর দ্যান 1000+ টুলস আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। বাট আমি রেকমেন্ড করছি যে এই 3টা 4টা 5টা টুলস এখানে রয়েছে, সরি 6টা টুলস রয়েছে, এগুলো দিয়ে আপনারা ইউজেস করতে পারেন, যেটা অলরেডি আমরা 2টা টুলস এর ইউজেস আমরা দেখে ফেলেছি এখানে। বাকিগুলো আপনারা চেক আউট করতে পারবেন, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাকে যেটা হয়
প্রিমিয়াম ভার্সন রয়েছে। আমি আবারও বলছি, প্রিমিয়াম ভার্সন ইউজ করতে গেলে সেগুলো আপনাকে কিনে নিতে হবে, বাট ফ্রিতে ইউজ করতে পারবেন। সো ইউ ক্যান টেস্ট ইট গাইজ। এই বিষয়গুলোর মাধ্যমে মূলত একটা সাইট আমাদেরকে আরো যদি কোনো মেজর ইস্যু আপনি পেয়ে যান, এই টুলস গুলো দিয়ে চেক করে যদি আপনি কোনো মেজর ইউজেস পেয়ে যান, আপনি নিচে আপনাকে র্যান্ডমলি আপনি লিখে দিতে পারেন। So, আমরা মূলত 36টা ফাংশনে, আমরা 36টা ক্যাটাগরিতে আমরা একটা ওয়েবসাইট ডিভাইড করে থাকি সাব ক্যাটাগরিতে, আর মূল ক্যাটাগরি হচ্ছে আমাদের 10টা। সে 10টা ক্যাটাগরিতে আমাদের মূল সাইটটা আমরা চেক আউট করতে পারি। সো এই হচ্ছে বিষয়। আই হোপ যে বুঝতে পেরেছেন একটা ওয়েবসাইট কিভাবে আমাদের অডিট করা হয় এবং ওয়েবসাইটের রেজাল্ট গুলো নিয়ে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি, এটা নিয়ে কিভাবে কাজ করতে পারি। ফর মোর আপডেট ইউ হ্যাভ টু মেক শিওর দ্য নেক্সট ক্লাস, সো দ্যাট আপনি বুঝতে পারেন যে আসলে আমাদের এসইওর ফ্যাক্ট গুলো আমরা যেখানে ফল ডাউন করেছি, এখানে যে যে ফ্যাক্ট গুলো আমরা নট ওকে লিখেছি বা ওকে লিখেছি, এগুলো কিভাবে ফিক্স করব আমরা, এগুলো ফিক্স করার কিছু ওয়ে রয়েছে, এগুলো আমরা নেক্সট এপিসোডে আলোচনা করব। তো এই হচ্ছে বিষয়।